বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই লাইভটিতে যুক্ত আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকে হচ্ছে আমাদের সাথে দেখতে পাচ্ছি জুম অ্যাপে যুক্ত আছো, যারা যারা সালাম দিচ্ছ জুমে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আর অনেকে হচ্ছে আমাদের সাথে ফেসবুক অ্যাপের মাধ্যমে যুক্ত আছো, তো তাদেরকেও আমি স্বাগতম জানাতে যাচ্ছি। তোমরা চাইলে কমেন্ট করে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। আমরা সময় সময় জুমের চ্যাট বক্সের পাশাপাশি হচ্ছে আমাদের যেই ফেসবুকের কমেন্ট বক্স সেটাও চেক করার চেষ্টা করব। আচ্ছা, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি জয়পুরহাট থেকে, তারপর কুড়িগ্রাম থেকে আমাদের সাথে আছো, নারায়ণগঞ্জ থেকে আছে প্রমি, তারপর কুড়িগ্রাম থেকে রফিক আছে। আচ্ছা, খুলনা থেকে, নড়াইল থেকে, আচ্ছা জামালপুর, বরিশাল, মৌ আছে। ওকে। আচ্ছা, সো ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে আমরা মূলত আমাদের দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে এনডিসি, এইচসিসি আর সেন্ট জোসেফ কলেজ ভর্তির এই প্রশ্ন অ্যানালাইসিস, সেটা তো আমরা দেখবই। পাশাপাশি হচ্ছে আমাদের তোমাদের জন্য সামনের যে প্ল্যানটা, অর্থাৎ আগামী কয়েকদিনে আমরা আসলে কি করতে যাচ্ছি বা কিভাবে আমাদের এই কোর্সটা বা প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, সেই ব্যাপারেও কিছু কথাবার্তা বলবো। এবং যদি তোমাদের এই মুহূর্তে কোনো কোয়েরি থাকে আমাদের প্রোগ্রাম রিলেটেড, বা কোনো জিজ্ঞাসা থাকে, বা ইভেন কলেজ ভর্তি রিলেটেডও যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো আমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা হচ্ছে যে প্রথমে তোমাদের কাছ থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম কিছু পোল নেই তোমাদের মতামতের জন্য, একটা পোল নিতে চাচ্ছি যে বিগত বছরের তুলনায় তো এবছর 2021 এসএসসি পরীক্ষা যে তোমাদের হবে, সেটার তো বোঝাই যাচ্ছে রেজাল্টটা একটু নর্মালের তুলনায় ডিফারেন্ট হতেই পারে। তার কারণ যেহেতু এখানে একে তো শর্ট সিলেবাস, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট লিমিটেশনের কিছু ব্যাপার হয়ে গিয়েছে এখানে, যেহেতু তোমাদের সবগুলো বিষয়ের উপর পরীক্ষা দিতে হচ্ছে না। সো তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এই পোলটা আমি স্ক্রিনে লঞ্চ করে দিচ্ছি, যারা আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছে তারা ভোট দিয়ে জানাতে পারবে বলে, যে প্রার্থীর সংখ্যাটা আসলে কেমন হবে বলে তোমরা মনে করো। তার কারণ হচ্ছে এই যে আমরা তোমাদেরকে আগেও এই ব্যাপারগুলো আলোচনা করেছি যে এই কলেজগুলোতে আবেদনের ক্ষেত্রে ওই যে তোমার ন্যূনতম যোগ্যতা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়, যে কারা অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে। যেমন আগে একটা সময় ছিল যখন হচ্ছে কম্পিটিশন মানে আরো টাফ ছিল, এমন না যে এখন ইজি হয়ে গেছে, বাট তখন দেখা যেত কি নটরডেম কলেজে অনেক আগে যদি গোল্ডেন না থাকতো, তাহলে হচ্ছে যে একদম অ্যাপ্লাই করেও মানে লাভ নেই আর কি। অ্যাপ্লাই করা যেত হায়ার ম্যাথের জন্য, যে চাওয়া থাকতো যে হায়ার ম্যাথে এ প্লাস থাকতেই হবে। সাধারণত এই কলেজগুলোতে স্পেশাল একটা রিকোয়ারমেন্ট থাকে উচ্চতর গণিতে এ প্লাস সহ, বাকি বিষয়গুলোতে আমার এরকম জিপিএ চাওয়া হয়, 5 চাওয়া হয়। তো দেখা যায় যে সাধারণত অ্যাপ্লাই করার পর যাদেরকে পরীক্ষার জন্য সিলেক্ট করতো, গোল্ডেন যারা তারাই সিলেক্টেড হতো। বাট ওই রিসেন্ট ইয়ার্স এর সিট সংখ্যা কিছু হলেও বৃদ্ধি পেয়েছে। যেমন আমরা আগেও বলেছি নটরডেম কলেজে অলমোস্ট 2000, হ্যাঁ, সিট সংখ্যা সায়েন্সে, দুই ভার্সন মিলে 2000 থেকে 2100 প্রায়। সো ওই সিটের মধ্যে কিন্তু আবার আবেদনের সংখ্যাও কিন্তু কম থাকে না, একদম 18 থেকে 20 হাজার। সো কম্পিটিশনটাও সেই তুলনায় বেশি থাকে। তো এই কারণেই যে ব্যাপারটা হচ্ছে, যে আমি যদি এখন একটু তোমাদের পোলের দিকে দেখি, তোমাদের মনে হচ্ছে যে বেশি হবে। হ্যাঁ, তোমাদের মতামতটা অনেকাংশেই ঠিক। তার কারণ হচ্ছে যে এখন তো তোমাদের অনেক ইভলিউশনই করা হচ্ছে, মানে তোমাদের অনেক ইভলিউশন বলতে মার্কিং গুলা কিছু একটা পোর্শন তো করা হচ্ছে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে। এসএসসি 2021 সালের যে অ্যাসাইনমেন্ট গুলো করা হয়েছে সেগুলো দেওয়ার উপরে কিছু ইভ্যালুয়েশন হচ্ছে, আর কিছু মার্কিং রাখা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য। তো আলটিমেটলি অ্যাসাইনমেন্টের একটা গুরুত্ব তো থাকছেই, তার পাশাপাশি বোর্ড পরীক্ষাটাও একদম মানে ফেলে দেওয়ার মতো না। যেহেতু ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর পরীক্ষা হচ্ছে, আমরা এখনো জানি না কখন কিভাবে কি হবে, পরীক্ষার মান বন্টন বা সিলেবাসের ব্যাপারে ফাইনাল কি ডিসিশন সেটা সময় আসলে বোঝা যাবে। বাট ওই যে একটা যে যোগ্যতার বিচার, সেটা তো আলটিমেটলি দুটা মিলেই করা হবে। এই জন্য আমি একটা কথা এখানে বলে রাখতে চাই, তোমার যদি আগে থেকেই ইচ্ছাটা ওরকম থাকে, যে তুমি নটরডেম কলেজ, হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ যেগুলোতে আর কি ভর্তি পরীক্ষা হয়, এগুলোর কোনোটাতে তুমি চান্স পেতে চাও, সেই ক্ষেত্রে আগে তো অ্যাপ্লাই করার পর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড হওয়া লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এসএসসি রেজাল্টটা ইম্পর্টেন্ট। এবং এসএসসি রেজাল্ট যদি অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে তোমার আহ, যেটা হচ্ছে বোর্ড পরীক্ষা একসাথে দুটো মিলিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনোটার গুরুত্বই কিন্তু কম না। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যাতে সবগুলোতে আর কি সমান গুরুত্ব দিয়ে আগাতে পারি। অর্থাৎ অ্যাসাইনমেন্ট গুলা যে খালি আমার বোর্ড পরীক্ষার জন্য কাজে লাগবে তা না, আমরা যাতে সেটা মাথায় রাখি যে ওই বোর্ড পরীক্ষায় যে রেজাল্টটা হচ্ছে সেটা দিয়ে তো আমি অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে সামনে এই কলেজগুলোতে। আচ্ছা,
পাশাপাশি যেসব কলেজে ভর্তি পরীক্ষা হয় না সেসব কলেজের কথাও যদি এখানে বলি, ওই ক্ষেত্রেও কিন্তু তোমার আলটিমেটলি জিপিএ বা রেজাল্টের ভিত্তিতেই, যার রেজাল্ট যত ভালো সে তত ভালো কলেজে, মানে ওই ওরকম একটা কলেজের জন্য সে সে সিলেক্টেড হয়। ওই ব্যাপারটাও কিন্তু থাকে। তো সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন যে ব্যাপারটায় আমরা আসতে যাচ্ছি যে আসলে কলেজ ভর্তির জন্য আমাদের এই যে আবেদনের প্রার্থী অনেক কিন্তু প্রতিযোগী কম। সো এই যে আমরা যে টোটাল একটা সংখ্যা এখানে একটা ধারণা করলাম যে প্রায় 20,000 জন অ্যাপ্লাই করে নটরডেম কলেজে, দেখা যাচ্ছে যে তার মধ্যে 2,000 2,100 এরকম ভর্তি হতে পারে। তো এই যে এরকম একটা বিশাল পার্থক্য দেখা যায়, যে দেখো এখন তোমার নিজেকে চিন্তা করতে হবে যে তুমি কি জাস্ট প্রার্থী থাকতে চাও নাকি একজন প্রতিযোগী হতে চাও। কারণ কি দেখা যাচ্ছে যে আলটিমেটলি এত এত স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে, যেমন তোমরা একটু আগে বললা যে এবার হচ্ছে যে হয়তো আগের বারের থেকে বেশি অ্যাপ্লাই করার সুযোগ পেতে পারে, কারণ এখন যেহেতু বিগত বছরগুলোর তুলনায় সিচুয়েশন একটু ডিফারেন্ট, তাই কখন কি ধরনের ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাপ্লাই করার কথা বলা হয় সেটা তো আসলে বলা যায় না। যেটা বললাম সময় আসলেই বুঝে যাবে সেটা। সো তোমার হাতে কিন্তু ডিসিশনটা, তুমি কি জাস্ট প্রার্থী হয়ে থাকতে চাও নাকি অ্যাকচুয়ালি কম্পিটিটর হতে চাও বা প্রতিযোগী হতে চাও। আলটিমেটলি এই যে 2,000 বা 2,100 জন যারা পরীক্ষা দিতে পারছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের উপরে যে তারা এটার জন্য সিলেক্টেড হচ্ছে। দেখো তোমার এখন মানে ধারণা হতেই পারে যে আচ্ছা বোর্ড পরীক্ষা তো আমার কাছে জিপিএ 5 পাওয়াটা মোটামুটি অনেক সহজ, হয়তো এখন অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়াতে অনেকের মনে হচ্ছে যে প্রেশারটা কমে গেছে। তারপর ওই এক সাইডে প্রেশার কমে যাওয়ার কারণে এখন আমি জাস্ট সাবজেক্ট কমে যাওয়াতে অল্প কিছু সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হচ্ছে, তো আমার জন্য হয়তো ব্যাপারগুলো অনেক ইজি হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি ওই যে ওই রেজাল্টের ভিত্তিতে, যেটা কিনা অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড পরীক্ষা, কারণ আমরা জানি যে অ্যাসাইনমেন্টে আসলে তোমার কিন্তু অনেক খারাপ করার কোনো উপায় নাই। হ্যাঁ, তোমরা অনেকে আমাদের সাথে যে অ্যাসাইনমেন্টের ক্লাসগুলো সেগুলোও করছো। সো এই যে এই ক্ষেত্রে কিন্তু তোমার খুব একটা মানে অ্যাসাইনমেন্ট গুলো যেই টাইপের আসছে আমাদের, অনেক বেশি তোমার নাম্বার কমার বা ক্ষতি হওয়ার কিন্তু খুব একটা সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্টে বেশ ভালো একটা মার্কস পেতে পারবে, এবং সেই কারণে কিন্তু দেখা যাবে ওই যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাপ্লাইটা করতে পারছো। কিন্তু ওই যে অ্যাসাইনমেন্ট চলতেছে এখন বা বোর্ড পরীক্ষা আগের মতো সেভাবে হচ্ছে না এই বছর সিচুয়েশনের কারণে, ওই জন্য যদি আমি ছেড়ে দেই যে না আমার জন্য তো বাকি সবকিছু ইজি হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই কলেজ অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু যে যেসব জায়গায় একটা ভালো কলেজ সেখানে তোমার যেরকম পড়ার ইচ্ছা থাকবে, ওরকম তোমার মতো আরো অনেক মানুষেরই পড়ার ইচ্ছা থাকবে। খুব স্বাভাবিক, ওই যে যে সংখ্যাটা বললাম। তো সবার কথাই কিন্তু আমার মাথায় রাখতে হবে। এখন তোমার নিজেকে এইভাবে চিন্তা করা উচিত যে না আর কেউ চান্স পাক আর না পাক, আমার যেহেতু স্বপ্ন, আবার অনেকের বাবা মারও স্বপ্ন থাকে। সো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, যে আমরা হয়তো অনেক আগে থেকেই আশেপাশের বাড়ির আশেপাশের কারো কথা শুনে আসছি, বা কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী, যেটা বললাম যে হয়তো শুনে আসছি ওই ভাইয়া বা ওই আপুটা নটরডেম কলেজ বা হলিক্রস কলেজে পড়ে এরকম। তো সেখান থেকে হয়তো একটা আমাদের মাথায় আইডিয়া আসছে, আচ্ছা হ্যাঁ কলেজটা তো এরকম ভালো, মানে তার উপর আবার একে তো ভালো কলেজ, তার উপর আবার জাস্ট আহ, কিছু কলেজের মতো ওই যে জাস্ট রেজাল্টের উপর আহ, আমি ভর্তি হয়ে যেতে পারবো না, আমাকে হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। তো তখন থেকেই কিন্তু মোটামুটি তুমি একটা মানে স্বপ্ন দেখছো বা তোমার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল। তো এখন ওই যে ওই আকাঙ্ক্ষাটাকে যদি তুমি ধরে রাখো, তোমার মাথায় এটা রাখতে হবে যে আমার কিন্তু ওই যে একটা সিটও যদি থাকে নটরডেম কলেজে বা হলিক্রস কলেজে, ওই একটা সিটের জন্য যাতে আমি যোগ্য হই এরকম। বাকিরা তো তোমার বন্ধু বান্ধব বা অনেকেই চান্স পাবে, কিন্তু তোমার দিক থেকে চিন্তা করার সময় তুমি যাতে শুধু নিজেরটা চিন্তা করো। সো অবশ্যই ওইটা ঘাবড়ে যাব না যে কত অ্যাপ্লাই করতেছে বা কি ইয়ে, বাট আবার এমনও না যে ঘাবড়ে না যাওয়া মানে এটাও না যে আমি ছেড়ে দিব। So আমরা অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষে এখনকার তোমাদের যেই পড়াটা, যেটা কিনা এসএসসি বোর্ড পরীক্ষার জন্য কাজে লাগবে, সেইটা ঠিকভাবে পড়ার, যাতে করে সামনে যে তোমার এটা কাজে লাগে কলেজ ভর্তির সময়। তো এখন আমি যদি একটু সামনের দিকে যাই, যে তোমাদের বেশ কিছু কনফিউশনের কারণে বা তোমাদের দিক থেকেও, তোমরা তো জানো যে আমরা শুরুতে হচ্ছে তোমাদের সাথে যে 1 উইক ফ্রি কোর্স, এই মাসের শুরুর দিকেই এক সপ্তাহের একটা ফ্রি কোর্স হয়েছিল, সেখানে তোমাদের 4টা বিষয় মোটামুটি পড়ানো হয়েছিল সায়েন্সের সাবজেক্ট গুলা। তো এখন হচ্ছে তোমাদের জন্য আমরা এই আগামী কয়েকদিন অর্থাৎ 24 তারিখ থেকে, আজকে তো 23 তারিখ, আগামীকাল থেকে আমরা তোমাদের জন্য যেই জিনিসটার ব্যবস্থা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিষয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস।
তো এই যে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই কলেজগুলোর যে ভর্তি পরীক্ষার প্রশ্ন, সেটা তো একদম সরাসরি তোমার সেভাবে আসে না। কিন্তু দেখা যায় ওই যে তোমাদের মতো স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয়, বা প্রত্যেক বছর আমাদের উদ্ভাস থেকে যারা কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে থাকে তারা যখন পরীক্ষা দেয়, তো তাদের কাছ থেকে শুনে যে প্রশ্নগুলো কালেক্ট করা হয়, সেগুলোর ভিত্তিতেই কিন্তু আমাদের এই যে এই প্রশ্ন ব্যাংকগুলো সাজানো হয়েছে। এবং এখানে বিগত বছরে আসা প্রশ্নের পাশাপাশি এই যে আমাদের নিজস্ব টিম দ্বারাও, এক্সপার্ট টিম দ্বারাও যে বিভিন্ন প্রশ্ন যেগুলো কিনা এই নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন বা আরো কিছু প্রশ্ন যেগুলো হয়তো সরাসরি কিছু বইয়ে আছে, কিছু হয়তো বইয়ের সাথে এক্সট্রা কনসেপ্টের প্রয়োজন হয়, এগুলো কিন্তু আমাদের এই উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংক, এগুলোতে অ্যাড করা হয়েছে। তো তোমাদের যাতে মোটামুটি সবগুলো সাবজেক্টের ব্যাপারে একটা ভালো ধারণা হয়, এজন্যই কিন্তু তোমাদের জন্য এই যে ক্লাসগুলোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমি যদি আবার একটু ব্যাপারটা ভেঙে বলি, যে আগে তোমরা যারা এক উইকের ফ্রি কোর্সে করেছিলে, অনেকে করার সুযোগ পেয়েছিলে তখন, বা অনেকে হয়তো মিস করে থাকতে পারো, কিন্তু এটা কিন্তু সবার জন্য, যারা মিস করেছো প্লাস হচ্ছে যারা আগেও করেছো, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি এটা, যে অনেকে তো ভর্তি হয়ে গিয়েছোই অলরেডি, প্লাস যারা ভর্তি হয়নি তারাও অ্যাটলিস্ট একটা আইডিয়া নিয়ে রাখতে পারছো যে আচ্ছা আমার এখানে ক্লাসগুলো কেমন হবে, যে বা আমি যে ভর্তি হওয়ার পর আমাকে এই যে 8টা প্রশ্ন ব্যাংক দেওয়া হবে 8টা সাবজেক্টের উপর, এই প্রশ্ন ব্যাংকগুলো আসলে কি রকম হবে সেই ব্যাপারে একটা ধারণা নিয়ে রাখতে পারছো। তো দেখো, আমাদের এখানে এই যে 4টা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসে হচ্ছে 2টা করে সাবজেক্ট, যেমন প্রথম দিন হচ্ছে ফিজিক্সের সাথে জেনারেল ম্যাথ, তারপরে একদিন গ্যাপ দিয়ে 26 তারিখে আবার হচ্ছে কেমিস্ট্রির সাথে বায়োলজি। ওকে, সো দেখো এখানে একদিন যে গ্যাপ দেওয়া, ওই গ্যাপটা দেওয়া হয়েছে যাতে তুমি ওই যে ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে সেটা পড়তে পারো, এবং পড়ার পাশাপাশি তুমি যাতে ওই যে পরের দিন যখন, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে যখন ক্লাসটা আবার হচ্ছে, সেদিন যাতে তুমি ওই বিষয়ের উপর ডেইলি এক্সামটা দিতে পারো। দেখো টোটাল তোমার 15টা এমসিকিউ প্রবলেম আসছে, এবং সেটা কিন্তু 10 মিনিটের মধ্যে তোমাকে আনসার করতে হচ্ছে। সো এইভাবেই কিন্তু ব্যাপারগুলো সাজানো। বাকি পুরো রুটিনটা তুমি দেখতেই পারছো, আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে, প্লাস তুমি চাইলে এখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, আর এই যে এটার যে সিলেবাসের কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেই প্রশ্ন ব্যাংকের উপর তোমরা যারা আমাদের এই যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবে, তাদের এই প্রোগ্রামটা কিন্তু শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে। আর তার আগে তোমাদের যাতে কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আরেকটু আইডিয়া দেওয়া সম্ভব হয়, এই জন্যই তোমাদের জন্য এই 4টা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যেটা বললাম যে আমরা হয়তো তখন বাংলা, ইংলিশ, আইসিটি সেগুলো দেখানোর সুযোগ হয়নি ওই 1 উইকের ফ্রি কোর্সে, বাট এখন দেখো তোমার কলেজ এডমিশনের জন্য সম্ভাব্য যেই যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলোর উপরেই কিন্তু ক্লাস রাখা হয়েছে, এবং ক্লাসের পাশাপাশি ডেইলি এক্সাম, ডেইলি লাইভ এক্সাম, যাতে তুমি নিজেকেও যাচাই করে নিতে পারো। এবং এই যে সিলেবাসের কথা যেটা বলছিলাম, সেটা কিন্তু আমাদের উদ্ভাস প্রশ্ন ব্যাংকটার উপর। অর্থাৎ এই যে খেয়াল করো, এই যে উদ্ভাসের 8টা কোয়েশ্চেন ব্যাংক, প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রিন্টেড হার্ড কপি, অর্থাৎ এগুলো কিন্তু পিডিএফ না। তোমরা যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু একদম প্রিন্টেড কপি হিসেবেই এগুলো পেয়ে যাবে। এবং আমাদের এগুলো কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে। কেউ কেউ একটু আগেই চ্যাট বক্সে জিজ্ঞেস করছিলে যে কখন হচ্ছে আমাদের এই বইগুলো পাবো। তোমরা হচ্ছে আগামীকালকের মধ্যেই তোমাদের ব্রাঞ্চে ফোন দিয়ে দেখতে পারো যে বইগুলো এসেছে নাকি। আর তাছাড়া যদি না ফোন দাও, এছাড়াও 1-2 দিনের মধ্যে আশা করি তোমাদের কাছে এসএমএস চলে যাবে বইগুলো কালেক্ট করার জন্য। তো যেহেতু তোমাদের কালকে থেকেই ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকের উপর, আর আলটিমেটলি দেখো সিলেবাসেও কোয়েশ্চেন ব্যাংক, আবার ক্লাসেও কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রবলেম গুলো দেখানো হচ্ছে, এবং ওই যে লাইভ এক্সাম হচ্ছে ওখানেও কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের উপরই হচ্ছে। তো তুমি তো আর একদিনেই ফুল কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলবা না, বাট একটু ধারণা নিয়ে পরীক্ষাটা দিতে পারলে বা ক্লাসটা করতে পারলে তো সুবিধা হয়। এই জন্য হচ্ছে যে যত দ্রুত সম্ভব যারা ভর্তি হয়ে গিয়েছো তারা তো কালেক্ট করে নিতে পারবাই, আর যারা হচ্ছে এখনো ভর্তি হও নাই, আশা করি তারাও যখন ব্রাঞ্চে যাবা, তুমি ফিজিক্যালি যে যখন ভর্তি হবা, তখনই তুমি বইটা কালেক্ট করে নিতে পারবা। অনলাইনেও তুমি ভর্তি হতে পারবা, কিন্তু ওই যে বইটা আনার জন্য তো আলটিমেটলি তোমার নিকটস্থ যে উদ্ভাস উন্মেষের ব্রাঞ্চ আছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা, আর আরেকটা কথা না বললেই না, আমাদের সাথে অনেকেই ইংলিশ ভার্সনে আছো, তাদের জন্য কিন্তু তোমার এই যে ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য ইংলিশ ম্যাটেরিয়ালসটাও আলাদা, ঠিক আছে? আর পাশাপাশি হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকদিন লাইভ ক্লাস সন্ধ্যা 7:30টার সময়। যারা ইংলিশ ভার্সনের, তারা কিন্তু ফ্রি কোর্সের সময় খেয়াল করেছিলে বাংলা আর ইংলিশ আলাদা আলাদা ভার্সনের ক্লাস হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাসটাও 7:30টার সময় অনুষ্ঠিত হবে, এবং সেটা কিন্তু আলাদা ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলার জন্য আলাদা আর ইংলিশের জন্য আলাদা। তাহলে এখানে তুমি ক্লাস বলো, তারপর হচ্ছে সিলেবাস বলো, বা হচ্ছে
তোমার ডেইলি এক্সামের কথা বলো, কোয়েশ্চেন ব্যাংকের কথা বলো, সবই কিন্তু ভার্সন ওয়াইজ আলাদা থাকছে। এই জন্য যারা ইংলিশ ভার্সনের তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। স্কুল খুললে কি অনলাইনে ক্লাস করা যাবে? অবশ্যই যাবে। স্কুল খুললেও অনলাইনে ক্লাস করা যাবে, এই ব্যাপারেও আমরা শেষে দিয়ে ক্লিয়ার করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে কিছু প্রশ্ন এসেছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যে যারা হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম মূল কোর্সে ভর্তিকৃত, হ্যাঁ, তাদের হচ্ছে এই 1 উইক ফ্রি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর 1 উইক ফ্রি কোর্সের রেজিস্ট্রেশন কৃত যারা আছো আগে থেকে, তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তো ওই যে তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে আছো, তারা তো জানোই এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমাদের সবকিছু মেনটেন করা হয়। তোমার ক্লাস বলো, পরীক্ষা বলো, পরবর্তীতে রিপ্লে ভিডিও, পিডিএফ, সবই কিন্তু এই যে online.udbas-unmesh.com, এই ওয়েবসাইটেই কিন্তু তোমার ক্লাসগুলো থাকবে। পাশাপাশি হচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে থাকবে। সো আশা করি যারা রেজিস্ট্রেশন করো নাই তারা তো করে ফেলবা, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করার প্রয়োজন নেই। আচ্ছা, তো 30 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সটাতে তোমার 2000 টাকা ছাড়ে মানে ভর্তি চলছে। এটা বলে সো নাচতে যাবো আমি নাচতে যাবো। আচ্ছা, ওকে, তাহলে দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি আমাদের এদিক থেকে। 24 তারিখ থেকে মেইন কোর্স শুরু হবে নাকি একজন প্রশ্ন করেছো। দেখো, 24 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা কি বলে এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে। তুমি ওই যে যেহেতু ক্লাসগুলো রেগুলার করবা, কোর্সের ব্যাপ্তি তো অনেক, কারণ তোমরা জানো যে আমাদের এই কোর্সটা কিন্তু চলবে হচ্ছে তোমার যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে, এরপরেও কিন্তু তোমার কলেজ অ্যাডমিশন টেস্টের একদম আগ পর্যন্ত, অর্থাৎ তুমি কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্তই কিন্তু শেষ পর্যন্ত এই কোর্সটা চলবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে শুরুতে যেহেতু অনেকদিন ধরে ক্লাস করবা, তার আগে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসের প্যাটার্ন কি হবে বা হচ্ছে যে কোয়েশ্চেন কেমন আসতে পারে, এইসব ব্যাপারে একটু ধারণা নেওয়া জরুরি। এই জন্যই হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেন ব্যাংকের উপর এই ক্লাসগুলো। তো এটার দুইটা লাভ, একটা হচ্ছে যারা অলরেডি ভর্তি আছো তারা অলরেডি এই ক্লাসগুলো তো, মেইন প্রোগ্রাম যেহেতু 2 তারিখ থেকে শুরু, মেইন ক্লাস 2 তারিখ থেকে শুরু, তার আগে তো তুমি 24 তারিখে এই ক্লাসগুলো পাচ্ছই। হ্যাঁ, 4টা ক্লাস তুমি কোয়েশ্চেন ব্যাংকের উপর এক্সট্রা পাচ্ছই। পাশাপাশি যারা কিনা এখনো ভর্তি হও নাই তারাও কিন্তু ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে। কিন্তু এই যে 2 তারিখ থেকে যখন মেইন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু সেটাই অংশগ্রহণ করার জন্য তোমার ভর্তি হওয়া লাগবে। আর আলটিমেটলি যারা এই যে মেইন প্রোগ্রামে যারা ভর্তি থাকবা, তারা কিন্তু এই 8টি প্রশ্ন ব্যাংক তখন নিয়ে নিতে পারবা। আর আবারও বলছি, যারা হচ্ছে অলরেডি ভর্তি আছো কিন্তু কোনো কারণে এখনো কালেক্ট করা হয়নি, আশা করি তুমি তোমার ব্রাঞ্চ থেকে এসএমএস পেয়ে যাবা, বা তুমি নিজেও ফোন দিয়ে আগামীকালকে জেনে নিতে পারো যে ভাইয়া বইগুলো আসছে নাকি, আমি কি এসে নিয়ে যাব নাকি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো ভর্তি না হয়ে কি বইগুলো কেনা যাবে নাকি, এই প্রশ্নটার উত্তর দেওয়া জরুরি মনে করি। অনেকেরই এই ধারণাটা থাকতে পারে যে আসলে তুমি যদি এই বইগুলো নিতে চাও, এই বই না, উদ্ভাসের আসলে বিভিন্ন প্রোগ্রামে তোমার, আমি যে কোনো এসএসসি মডেল টেস্টের কথা বলি, এইচএসসি মডেল টেস্ট বা অ্যাডমিশন প্রোগ্রাম বা কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম, যেটার কথাই বলি না কেন, এই বইগুলো কিন্তু আলাদা বিক্রি করা হয় না। হ্যাঁ, এই বইগুলো হচ্ছে শুধুমাত্র উদ্ভাস স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা হচ্ছে তোমার আলটিমেটলি এই কোনো একটা প্রোগ্রামে ভর্তি থাকে, তারা কিন্তু এই যে বইগুলো তারা ভর্তির সময় পেয়ে যায়, বা ওই যে যখন বইগুলো চলে আসে যেমন বললাম, তোমরা তখন সেটা পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা ভালো প্রশ্ন যে আমরা কি মেইন কোর্সে শুধু শর্ট সিলেবাসের উপর ক্লাস নিব নাকি। দেখো, এটা তোমার বেশ ভালো একটা প্রশ্ন। যখন আসলে আমাদের কলেজ অ্যাডমিশনের কথা বলা হয়, তখন আমরা তো এখন পর্যন্ত শিওরলি জানি না যে আমাদের কি কলেজ অ্যাডমিশনটাও শর্ট সিলেবাসের উপর হবে নাকি ফুল সিলেবাসের উপর হবে। তো সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এই জন্য আমাদের এই পুরো ব্যাপারটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা থাকবে। অর্থাৎ প্রথম ভাগে আমরা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের উপর যেই টপিক গুলো সেগুলো কভার করে দিব। এতে করে তোমার দুইটা সুবিধা, একটা হচ্ছে শর্ট সিলেবাস থেকেও তো কলেজ এডমিশনের কোশ্চেন আসবেই, ওটার জন্য পড়া হয়ে যাচ্ছে। আর এসএসসির জন্য ডেফিনেটলি এই লেকচার গুলো খুবই কাজে দিবে। অলরেডি তোমরা যারা 1 উইকের ফ্রি কোর্সটা করেছো, তাদেরও কিন্তু ধারণা হয়ে গিয়েছে যে অনেক কনসেপ্ট হয়তো বইতে ছিল আগে, তোমার ধারণা এখন আগের থেকে বেটার হয়েছে। সো ডেফিনেটলি প্রথম ধাপে আমরা শর্ট সিলেবাসটা শেষ করব, আর পরবর্তীতে হচ্ছে তোমাদের জন্য যেটা বললাম যে আশা করি আমাদের হাতে যথেষ্ট সময় থাকবে যে আমরা ফুল সিলেবাসের আন্ডারেও সেটা শেষ করতে পারবো। আচ্ছা, অনেকে রুটিনের কথা বলছো। 2 সেপ্টেম্বর থেকে যে ক্লাসটা শুরু হবে তোমাদের, সেটার যে রুটিনটা সেটা পাবলিশ হয়ে গেলেই তোমরা দেখতে পারবা। ঠিক আছে। আচ্ছা, আমি হ্যাঁ তোমাদের জন্য যারা একটু বইয়ের ব্যাপারে ধারণা চাচ্ছ তাদের সাথে একটু আমি শেয়ার করি এখানে। এখানে হচ্ছে আমরা এই যে
আমি এখানে তোমাদেরকে আমাদের একটা বইয়ের যেমন কেমিস্ট্রি বইটার একটু পিডিএফ দেখাচ্ছি। তোমরা কিন্তু প্রিন্টেডটাই পাবা, হ্যাঁ। তোমরা হচ্ছে একদম হার্ড কপি যেটা অ্যাকচুয়াল বই যেটা, হ্যাঁ, সেটা পাবা এবং ফিজিক্যালি যে নিয়ে আসতে হবে। বাট তোমাদের ধারণা দেওয়ার জন্য যে আমাদের বইগুলো আসলে প্যাটার্নটা কিরকম। সো যে কোনো চ্যাপ্টার, আমি এখানে কেমিস্ট্রিটা দেখাচ্ছি, ধরো কেমিস্ট্রি যে কোনো একটা চ্যাপ্টারের শুরুতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন ভাগ করা। দেন হচ্ছে ফার্দার প্রথম অধ্যায় থেকে তো আসলে লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা মানে খুবই কম, এই জন্য সংখ্যাটা কম। আমি বরঞ্চ অন্য আরেকটা চ্যাপ্টার যদি দেখে, একটু ডিটেলস চ্যাপ্টার, যেমন এই যে পদার্থের গঠন, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন, যেটা কিনা বললাম যে বিগত বছরের কলেজ অ্যাডমিশনের যেই প্রশ্নগুলো সেগুলোর উপরে ভিত্তি করে তৈরি করা। আর পাশাপাশি হচ্ছে দেখো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে, যেমন আমি দেখতে পাচ্ছি চ্যাপ্টার 3 থেকেই 95টা প্রশ্ন। তো আমার মনে হয় যে কেউ যখন এই যে এতগুলো প্রশ্ন যখন কারো প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি কারো আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে। আচ্ছা, একজন বলেছে এটা তো 2020 সালের, তোমরা যখন প্রিন্টেডটা পাবা সেটা তোমরা 2021 সালেরটাই পাবা, এটা চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। এখানে আমি জাস্ট একটা ডেমোর জন্য দেখাচ্ছি আসলে বইয়ের ভিতরে কি কি থাকতে পারে সেটা। আপাতত তোমার সেটা দেখলেই হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা চ্যাপ্টার থেকে এরকম 95টা এমসিকিউ যখন তোমার সলভ করা হয়ে যাচ্ছে, তখন কিন্তু মোটামুটি অনেক কিছুই কভার করা হয়ে যায়। পাশাপাশি কোনো সন্দেহ নাই যে এর মধ্যে অনেক কিছুই যে তোমার এসএসসির জন্য রিলেভেন্ট। কারণ প্রশ্ন তো আর যেগুলো দেওয়া হয়েছে বইয়ের সিলেবাস বা টপিকের মধ্য থেকে দেওয়া হয়েছে, এখানে সাজানো হয়েছে। এমন তো না যে সেগুলো মানে এক্সট্রা কোনো খুব বাইরে থেকে কিছু দেওয়া হয়েছে, তা না। হয়তো কিছু কিছু প্রশ্নে কলেজের কিছু অ্যাডভান্স টপিকের কিছু টাচ থাকবে, যেটা কিনা এসএসসির সাথে রিলেভেন্ট, এরকম আর কি। তারপর দেখো উত্তরগুলো আলাদা দেওয়া আছে, যাতে করে তুমি যখন বইটা কালেক্ট করবে নিজে বাসায় প্র্যাকটিস করে তারপর লাস্টে যে উত্তর মিলাতে পারো, এই জন্য আলাদা করে উত্তর দেওয়া আছে। অনেক সময় যে প্রশ্নের পাশাপাশি একসাথে উত্তর দেওয়া থাকলে খালি রিডিং পড়ে যাওয়া হয়, সেভাবে আর সলভ করা হয় না। আচ্ছা, প্রশ্ন ব্যাংকটা ফুল সিলেবাস অনুযায়ী আছে। ঠিক আছে। প্রশ্ন ব্যাংকের ব্যাপারে যে জানতে চেয়েছো, এটা ফুল সিলেবাসের উপরে আছে। শর্ট টেকনিক আছে নাকি? অবশ্যই আছে, শর্ট টেকনিকও আছে। তারপর হচ্ছে এটা তো গেল এমসিকিউ পার্টটা। এরপর দেখো পাশাপাশি সম্ভাব্য লিখিত প্রশ্ন, এই যে লিখিত প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা দেওয়া আছে এখানে। সো এই তো তুমি যখন আলটিমেটলি এই ক্লাসের পাশাপাশি, এবং দেখো 8টা কোয়েশ্চেন ব্যাংক, হাতে কিন্তু সময় যথেষ্ট আছে। তোমাদের এখনো তো এসএসসি পরীক্ষা হয় নাই। সো এসএসসি পরীক্ষার পাশাপাশি তুমি যদি প্রিপারেশনটা নাও, ডেফিনেটলি এটা কিন্তু আলাদা নতুন করে কিছু প্রিপারেশন নিচ্ছ না। ধরো তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, আজকে যারা এখানে আমাদের সাথে যুক্ত আছো, তুমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট। এখন ব্যাপারটা কিন্তু এরকম না যে কলেজ অ্যাডমিশনের সিলেবাস তোমার কমার্সের সাবজেক্টের উপর বা আর্টসের সাবজেক্টের উপর, তা তো না। ওই এসএসসির যে সায়েন্সের টপিক গুলা, সেগুলোর উপরেই তো হচ্ছে কলেজ অ্যাডমিশনের সিলেবাস। তা আলটিমেটলি তুমি এই যে এখান থেকে ধরো এই যে ফসফরাসের আণবিক ভর কত, একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, দ্বিপরমাণু গ্যাস কয়টি, বা ক্যালসিয়াম 2+ আয়নে প্রোটন সংখ্যা কতটা, এই জাতীয় প্রশ্নগুলো তো আমার কলেজের ক্ষেত্রেও যেরকম আসতে পারে অ্যাডমিশনে, ঠিক এসএসসির ক্ষেত্রেও লাগতে পারে। তো ডেফিনেটলি আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের যথেষ্ট হেল্প করবে। আচ্ছা, নবনীতা দাস আমাদেরকে প্রশ্ন করেছো যে ক্লাসগুলো কি এনডিসিআর এইচসিসি এর আপু ভাইয়ারা নিবে? ডেফিনেটলি, অবশ্যই। এই যে তোমার সবগুলো ক্লাসই আমাদের কিছুদিন আগে যে 1 উইক ফ্রি কোর্স হলো সেটার ক্লাস, তারপর হচ্ছে যে আগামী কালকে থেকে যে কোয়েশ্চেন ব্যাংকের উপর যে ফ্রি ক্লাসগুলো হবে সেগুলো, এবং মূল প্রোগ্রামের ক্লাস, অর্থাৎ মূল প্রোগ্রাম যতদিন হবে ততদিনের সবগুলো ক্লাসই কিন্তু এই যে নটরডেম, তারপর হলিক্রসের বিভিন্ন ভাইয়া আপুরা, ইভেন আসলে এখন তার নটরডেম হলিক্রস না শুধু, তাদের অনেকেই হচ্ছে এখন তোমার বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বা হচ্ছে যে হয়তো মেডিকেলে পড়াশোনা করছে বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারা থাকবেন তোমাদের সাথে। আচ্ছা, আহ ভিডিও পিডিএফ এই সবগুলো তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি আমি দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি, যে যদি আমরা উত্তর দিয়ে দিতে পারি। আচ্ছা, এমসিকিউ তে নেগেটিভ মার্কিং থাকবে নাকি সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। ঠিক আছে। তো আমাদের ওখানে সেভাবে প্র্যাকটিস করানো হবে। কোন দিন থেকে মূল কোর্স শুরু হবে? মূল ক্লাসটা শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর পর্যন্ত। তো অবশ্যই এখনো ভর্তি চলছে, এবং 30 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখলাম যে এই যে 2000 টাকা ছাড়ে যেই ভর্তিটা, সেটা কিন্তু তোমার 30 আগস্ট পর্যন্ত থাকছে। তার মানে ডেফিনেটলি এমন ভাবেই সাজানো যে তুমি 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ক্লাস করলা। এই ক্লাসের মাধ্যমে তুমি কোয়েশ্চেন ব্যাংকের একটা আইডিয়া হয়ে গেল। অবশ্যই তুমি যদি ভর্তি হও তখনই তুমি কোয়েশ্চেন ব্যাংক গুলো কালেক্ট করতে পারবে। আর যারা ফ্রি
কোর্সের রেজিস্ট্রেশন করবে তারা তো ফ্রিতেই এই ক্লাসগুলো করতে পারবে। সো ডেফিনেটলি তোমার একটা আইডিয়া হয়ে যাওয়ার পর তখন তোমার জন্য সিদ্ধান্তটা নিতে, এই যে দেখো 24 থেকে 30 আর ছাড়টাও 30 তারিখ পর্যন্ত, তখন তোমার জন্য সিদ্ধান্তটা নিতে সুবিধা হবে যে আচ্ছা আমার জন্য কি ক্লাসগুলো কেমন উপকারী বা এক্সাম গুলো দিয়ে কি আমার সুবিধা হচ্ছে না কি হচ্ছে না সেটা। আর আমাদের মেইন কোর্সে কিন্তু এই ডেইলি লাইভ এক্সাম, এমসিকিউর পাশাপাশি রিটেনেরও ব্যবস্থা থাকবে। তার কারণ যেটা বললাম, এক এক বছর কোয়েশ্চেনের প্যাটার্ন তো চেঞ্জ হয়, কখন কিরকম হয় সেটা তো আর নির্দিষ্ট করে বলা যায় না। So আমরা কিন্তু এই জন্য দুটোর সাথেই তোমাদেরকে ইউজ টু রাখতে চাচ্ছি, যাতে মেইন পরীক্ষার সময় যে তোমাকে নতুন করে এই সিচুয়েশন গুলোতে না পড়তে হয়। আচ্ছা, এক্সামের রুটিনটাই যে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাই, যে দেখো 24 তারিখে ক্লাসের টপিকের উপর 26 তারিখে এক্সাম, আবার 26 তারিখে যা পড়ানো হবে তার উপর 28 তারিখে এক্সাম, এরকম 30 তারিখে যেটা পড়ানো হচ্ছে তার উপর 31 তারিখে। এই যে 31 তারিখে যখন কোয়েশ্চেন ব্যাংকের ক্লাসগুলো শেষ হয়ে গেল, তারপর পরই 2 সেপ্টেম্বর কিন্তু তোমার শুরু হয়ে যাবে হচ্ছে মেইন কোর্স যেটা। আবারও বলছি যাতে তোমরা ধারণা নিয়ে একটু আসতে পারো, আচ্ছা ঠিক আছে আমার জন্য এই কোর্সটা দরকার, তাহলে আমি ভর্তি হয়ে যাই, রেগুলার ক্লাস করতে পারি। ভাইয়া এই রুটিনটা আমাদের উদ্ভাস.কমেও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, মূলটারও দেওয়া আছে, এই ফ্রি কোর্সেরটাও দেওয়া আছে। আচ্ছা, মূলটার তো ভাই ওই যে 2 সেপ্টেম্বরেরটা আপডেট করা হয়েছে তাই না? জি জি, ওরা অনেকে হয়তো ওই যে পুরান আপডেট রুটিনটা দেখছে তো আপডেট রুটিনটাই ইয়ার দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে আমি তোমাদেরকে একটু পরে মেইন কোর্সে যে রুটিনটা সেটা দেখিয়ে দিব, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের আনসারের ব্যাখ্যা পাবো কিভাবে? এই যে এমসিকিউ কিন্তু দেখালাম, যেগুলা কিনা মুখস্থ কোশ্চেন ওগুলার তো আর ব্যাখ্যার কিছু নাই, বাট এই যে দেখো উত্তরের ক্ষেত্রে এই যে যেগুলো তোমার ব্যাখ্যা দেওয়া যায় সেগুলো কিন্তু ব্যাখ্যা সহই আছে। আমি অন্য আরেকটা চ্যাপ্টার দেখাই, যেসব চ্যাপ্টারের জন্য ব্যাখ্যা অনেক বেশি দরকার হয়। এই যে দেখো, সমাধান কিন্তু জাস্ট ক খ গ ঘ দিয়ে দেওয়া না। হ্যাঁ, তুমি হয়তো প্রথম চ্যাপ্টারটা দেখে বলছো, প্রথম চ্যাপ্টারে তো রসায়নের ধারণা সব মুখস্থ টপিক, বাট যেগুলো আর কি ম্যাথ রিলেটেড জিনিসপত্র, যেগুলো করে দেওয়া সম্ভব, ব্যাখ্যা দেওয়া সম্ভব, ওগুলো কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে ফাইন, তাহলে আমরা আবার ব্যাক করি। তারপর যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আবারও চেষ্টা করব কোয়েশ্চেন গুলোর উত্তর দিয়ে দেওয়া। বইগুলো কি শর্ট সিলেবাসের উপর নাকি না এটা আমি বললাম একবার, বইগুলো ফুল সিলেবাসের উপরেই করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের একটু পড়াশোনার দিকে চলে যাই, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের আরো কিছু প্রশ্নের উত্তর ভাইয়া দিব। জি ভাইয়া। ওই যে আমাদের কাছে এই কোয়েশ্চেন ব্যাংক গুলা ফিজিক্যালি চলে আসছে, প্রিন্টেড কপি চলে আসছে। জি জি ভাইয়া, তো হ্যাঁ। আমরা কালকে থেকে ইনশাল্লাহ দিতে পারবো। জি ভাইয়া, এটা বলে দিচ্ছি আমি কাছে তখন। অলরেডি আমার কাছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে, আমি যদি একটু জি দেখাইতে জি, চাই। অবশ্যই অবশ্যই ভাইয়া, আমি তাহলে স্ক্রিনশটটা অফ করি, আপনি ভিডিও হুম, অন করে তাহলে দেখাতে পারেন। জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে আপনাকে ভাইয়া। আমার কাছে এইটা ভাইয়া মানে ফিজিক্সের, পদার্থবিজ্ঞানের প্রশ্ন ব্যাংক। তো এটা ফিজিক্স, পরে আমার কাছে আছে হচ্ছে গণিতের গণিতের প্রশ্ন ব্যাংক। তারপরে আছে হচ্ছে আপনার রসায়নের রসায়নের প্রশ্ন ব্যাংক। তারপরে আছে হচ্ছে উচ্চতর গণিতের প্রশ্ন ব্যাংক। এরপরে আমার কাছে আছে হচ্ছে জীববিজ্ঞান প্রশ্ন ব্যাংক। আর এরপরে আছে হচ্ছে বাংলা প্রশ্ন ব্যাংক, আমার কাছে এখন বাংলা প্রশ্ন ব্যাংক আছে। তারপরে আমার কাছে ইংলিশ প্রশ্ন ব্যাংকটাও আছে, ইংলিশটা। এরপরে লাস্ট আমার কাছে যেটা আছে সেটা আইসিটির। তো আমার কাছে মোটামুটি আটটাই, আমরা তো স্টুডেন্টদের আটটাই প্রশ্ন ব্যাংক দেবো, সবগুলো প্রশ্ন ব্যাংকে আমাদের প্রিন্টেড কপি চলে আসছে। আমরা কালকে হয়তো এসএমএস দিয়ে স্টুডেন্টদেরও জানাই দেবো, আপনারা ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন। তো ঠিক আছে ভাই, এইটুকু আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো আশা করি তোমরা মানে সব রকম ভাবে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গিয়েছো কোয়েশ্চেন ব্যাংকটার, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল। মানে তুমি হচ্ছে আমার এখানে একটু পিডিএফ এর ডেমো দেখলা, হ্যাঁ, যে আসলে বইয়ের ভিতরে কিরকম কিভাবে কি আর সাজানো আছে সেটা দেখলা। পাশাপাশি হচ্ছে যে বইগুলো প্রিন্টেড অবস্থায় তুমি যখন কালেক্ট করতে আসবা তখন কি নিতে আসছো সেটাও একটু ধারণা হয়ে গেল। এটাই কিন্তু অনলাইনের বিশাল একটা সুবিধা, তুমি জিনিসটা হয়তো অফলাইনে নিবা, হ্যাঁ ফিজিক্যালি এসে কালেক্ট করবা, কিন্তু অনলাইনে আগে থেকে একটা ধারণা নিয়ে নিতে পারলা যে আচ্ছা বইগুলোতে এরকম হচ্ছে আমাদের। ওকে, সো চলো আমরা হচ্ছে এখন একটু পড়াশোনা করি, এরপর আবার তোমাদের এই জাতীয় যে প্রশ্নগুলো সেগুলোর প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই যে একজন জিজ্ঞেস করছিল যে আহ, এই
যখন আমি পিডিএফটা দেখাচ্ছিলাম তখন বলেছিলে যে এই কোয়েশ্চেন ব্যাংকটা তো 2020 সালের। তুমি খেয়াল করেছো নাকি যে ভাইয়া যে প্রশ্ন ব্যাংক গুলো দেখালো ওটার কিন্তু ওই যে উপরে লিখাই ছিল কলেজ অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক 2021, ঠিক আছে? তো এগুলো আপডেটেড কোয়েশ্চেন ব্যাংক, এগুলো পুরনো। আমার কাছে যেটা ছিল একটা ফাইল, আমি সেটা আর কি স্ক্রিন শেয়ার করে দেখালাম তোমাদেরকে। আর তোমরা কিন্তু একদম তোমাদের জন্য যেটা আলাদা করে বানানো সেটাই পাবা। ওকে, হ্যাঁ কিছু প্রবলেম হয়তো রিপিট থাকবে, কারণ যেগুলো ওই যে আগে কোনো না কোনো ভর্তি পরীক্ষা আসছে সেগুলো। আর বাকিটা যেটা বললাম যে ওইগুলোর সাথে সম্ভাব্য যেগুলো আসতে পারে সব মিলে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন ব্যাংকটা রেডি করা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এখন একটু তোমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। বাট ওই যে যেহেতু আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস এর কথা বলছি, আমরা একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিতে চাচ্ছি যে আমাদের সামনের যে 4টা ক্লাস হবে সেগুলো আসলে কিরকম হবে। সেগুলো তো একদম কোয়েশ্চেন ব্যাংকের উপরেই হবে। তো আজকে আমি তোমাদেরকে যেই প্রবলেম গুলো দেখাবো, আমরা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, হায়ার ম্যাথ দুইটা তো একসাথে, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে এগুলোর কিছু প্রবলেম দেখবো। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ সায়েন্সের যে মেইন সাবজেক্ট গুলো সেগুলোর দেখবো কিছু প্রবলেম। এবং এই প্রবলেম গুলো আবারও বলছি, যেটা সম্পূর্ণ প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম। তো আজকে হচ্ছে আমরা একটু ধারণা নিয়ে নিতে যাচ্ছি, অনেকে আমাদের সাথে নতুন আছো, প্লাস একটু পড়াশোনা করলে তার ক্ষতি নাই যদি কিছু শিখতে পারি আজকে এখান থেকেও, সেটা দেখছি। আর এই তো ফাইনালি তো এরপর তোমার রেগুলার ক্লাস যখন হবে তখন তোমার আরো সুযোগ থাকবেই। তো চলো প্রথমে আমরা একটু ফিজিক্স দিয়ে শুরু করি, ঠিক আছে? তোমরা চাইলে চ্যাট বক্সে পার্টিসিপেট করতে পারো, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরও দিক থেকে উত্তরগুলো নেওয়ার বা নাম পড়ার, যদি কেউ সঠিক উত্তর আগে আগে দিয়ে থাকো। দেখো কি বলা হচ্ছে এখানে, যে 10 নিউটনের একটি বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। হ্যাঁ, 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি বস্তুর, স্থির বস্তুর উপর, তার মানে শুরুতে কিন্তু স্থির ছিল। এই ব্যাপারগুলো কিন্তু নোটিস করতে হবে। এখানে বোঝাই যাচ্ছে এটা এম এর মান দেওয়া, আর এটা হচ্ছে আমার এফ এর মানটা দেওয়া, অর্থাৎ এফ ইকুয়ালস টু 10 নিউটন। 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কার উপরে? সেটা করা হচ্ছে আমার এই যে 2 কেজি ভরের যে বস্তুটা তার উপরে। এরপর বলা হচ্ছে যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। মানে আমি এই যে এতক্ষণ যে ফোর্সটা দিচ্ছিলাম, এটা দিচ্ছিলাম 4 সেকেন্ড ধরে। তো আমি যদি এটা বন্ধ করে দেই, তাহলে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে। তো দেখো, আমরা যদি একটু এটার কনসেপ্টটা বুঝি, প্রথমে যখন স্থির বস্তুর উপর একটা বল ক্রিয়া করছে, এখানে দুইটা ঘটনা ঘটছে। প্রথমে কিন্তু সে অ্যাকচুয়ালি এই যে সমত্বরণ ঘটছে। প্রথম কেসটা আমরা যদি একটু বুঝি, কিভাবে বুঝলাম সমত্বরণ? তার কারণ হচ্ছে একটা কনস্ট্যান্ট বল, আমি এখানে দিচ্ছি একটা কনস্ট্যান্ট ফোর্স একটা স্থির বস্তুর উপর একটা নির্দিষ্ট সময় ধরে, এই জন্য যে তার ত্বরণটা সেটা কিন্তু সমত্বরণ হবে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা হচ্ছে, যখন আমি আর বলটা দিচ্ছি না, মানে এই যে যখন বলের ক্রিয়াটা আলটিমেটলি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 সেকেন্ড পরে যেটা, ঠিক আছে, তখন কিন্তু এই যে এই বেগটা নিয়ে সে পরবর্তী 4 সেকেন্ড, অর্থাৎ শুরুর 4 সেকেন্ড আমি ফোর্স দিলাম, আর টোটাল আমার 8 সেকেন্ডের কথা বলছে, তো তার মানে পরবর্তী 4 সেকেন্ড, শুরুর 4 সেকেন্ডটা আমি ফোর্স দিচ্ছিলাম, এর পরের 4 সেকেন্ড কিন্তু আমাকে কিন্তু জানতে চাইছে টোটাল 8 সেকেন্ডের হিসাবটা। সো ওই যে পরের 4 সেকেন্ড, সেটা কিন্তু সে অ্যাকচুয়ালি সমবেগে এখানে গিয়েছিল। তাহলে দুইটা কেস, একটা হচ্ছে সমত্বরণ, সেটা হচ্ছে প্রথম 4 সেকেন্ড, আর পরেরটা হচ্ছে সমবেগ, যেটা হচ্ছে দ্বিতীয় 4 সেকেন্ড। এই দুই ভাগে আমি ভাগ করতে পারি। আচ্ছা, আমি একটু দেখি চ্যাট বক্সে অনেক উত্তর চলে আসছে মনে হচ্ছে। কি অবস্থা এখানে? ওকে, চমৎকার, 120 মিটার যাবে, অনেকে উত্তর দিয়ে দিয়েছো। ভেরি গুড, আমরা তাহলে ধরতে পারছি ব্যাপারটা। তো চলো, যাদের সমস্যা হচ্ছে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আশা করি খুব একটা বেশি টাইম লাগবে না আমাদের এটা বুঝতে এখন। দেখো, এখানে হচ্ছে আমাদের প্রথম কেসটা যদি একটু চিন্তা করি, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমি যদি আগে এই সমত্বরণটা বের করে নিই, আমার কাছে এই যে ফোর্স দেওয়া আছে, তারপর ভর দেওয়া আছে, তো আমি যদি শুরুতে এই এটা বের করে নিতে পারি, তাহলে কিন্তু এই এর সাহায্যে আমি আবার এই যে সমবেগ বা এই যে সমবেগের জন্য যে দূরত্বটা সেটা বের করতে পারবো। সো ক্যালকুলেশন যদি আমি এখানে করি, কি কি হবে? এফ এর মান দেওয়া হচ্ছে কত আমার 10 নিউটন, রাইট? আর এখানে এম এর মান দেওয়া হচ্ছে 2। তাহলে আমি ত্বরণ এ বের করতে চাচ্ছি। ত্বরণ এ চলে আসবে হচ্ছে 5 ms ইনভার্স 2। এককগুলা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। তোমার যদি রিটেন পরীক্ষা হয় এবং সেই ক্ষেত্রে যদি তোমার এই পুরো ম্যাথটা হাতে করা লাগে, তখন কিন্তু একক যদি ভুল হয়, ডেফিনেটলি স্যারের রাইট আছেন যে উনি তোমার 1 বা 2 নাম্বার কাটার, ওকে, এককের জন্য। আচ্ছা, সো পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই যে এসটা বের করা। এখন দেখো, শুরুতেই তো বলা ছিল এই যে স্থির বস্তুর উপর,
ওই যে আমরা তো সূত্র জানি, যে সূত্র কি আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ এই যে শুরুতে যদি এটা জিরো থাকে না, তাহলে তো এটা আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। আমার ক্যালকুলেশন হচ্ছে জাস্ট এই যে এই পোর্শনটা। তাহলে দেখো হাফ, আমরা এর মান কত পেলাম 5। এই যে এইখানে তুমি টিটা কত বসাবা, একটু কি বলা যায় এখানে টিটা তুমি কত বসাবা? 4 বসাবা নাকি 8 বসাবা? অনেকে ভুলটা এখানেই করি, অনেকে 120 আনসার দিছো, অনেকে 80 আনসার দিছো। ঠিক আছে, দেখো প্রথম থেকে 8 সেকেন্ড, অর্থাৎ শুরু থেকে 8 সেকেন্ডে সে কত দূর যাবে। এখানে কিন্তু ভাইয়া তুমি বসাবো হচ্ছে 4। ওকে, এখানে কিন্তু তুমি 4 বসাবা। সো আলটিমেটলি আমি যদি এখানে ক্যালকুলেট করি, আমার চলে আসছে কত, 40 মিটার। সো দেখো আমি এই যে ডিস্টেন্সটা বের করলাম, এটা কতটুকুর জন্য বের করলাম? এটা বের করলাম হচ্ছে 4 সেকেন্ডের জন্য। সো দেখো, যে কথাটা আমরা ছিলাম, যে আমরা হচ্ছে যখন একটা ম্যাথ করছি, বলো তো আমার এখানে আর কি করা বাকি? আমরা তো এখানে বের করলাম এই যে ত্বরণ থেকে বের করলাম হচ্ছে আমরা জাস্ট দূরত্বের পার্টটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, 4-এর পাওয়ারটা দিয়ে দিচ্ছি, 4-এর পাওয়ার, এটা তো 4 স্কোয়ার হবে। এক্স্যাক্টলি, আমাদের তাহলে এখন ওই যে সমবেগ যেটা, সেটা বের করা উচিত না? ওই সমবেগটা তো আমাদের বের করতে হবে, তাই না? সমবেগটা কিভাবে বের করব দেখি, তোমাদের কি অবস্থা? আমাকে ফর্মুলাটা একটু বলো তো, খেয়াল আছে নাকি? এক্স্যাক্টলি, এখানে আমাদের এই যে সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি, তাই না? এস ইকুয়ালস টু ভিটি। আমাদের তো এই যে পরবর্তী 4 সেকেন্ড কতটুকু গেল সেটা বের করতে হবে। আর তার জন্য আমাদের কি বের করা লাগবে? ওই যে বেগটা যেটা ছিল সেটা, অর্থাৎ পরবর্তীতে যেই সমবেগে গেল সেই সমবেগটা কিন্তু আমাদের বের করা লাগবে, এবং সেটা ওই যে সহজেই আমরা এটি এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, তাই না? তাহলে আমাদের ভি এর মানটা কত আসছে, ধাপে ধাপে বলো, ভি এর মানটা কত হবে? ভি এর মানটা হবে 20 ms ইনভার্স 1, রাইট? আর এখানে যদি আমরা মান বসে আলটিমেটলি 20 × 4, আমরা এই দূরত্বটাকে পেয়ে যাব 80 মিটার। তাহলে দেখো আমি দুইটা ডিস্টেন্স পেলাম কিন্তু, একটা হচ্ছে আমাদের এই যে উপরের যে ডিস্টেন্স সেটা, এটা হচ্ছে পরের ভাগের হিসাবটা আগে করে ফেলছি ত্বরণটা দিয়ে, আর এটা হচ্ছে ফার্স্ট ভাগের যেই হিসাবটা সেটা। সো এই তো হয়ে গেল হচ্ছে আমাদের প্রবলেমটা। আচ্ছা, তাহলে আমি যদি একটু সাম আপ করি, আমাদের এখানে পুরোটা কি হয়েছে, প্রবলেমটা কিন্তু দুইটা ভাগ। এই জন্যই তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে, ধাপে ধাপে। আমি প্রথমে কি হিসাব করলাম, প্রথমে হচ্ছে আমি এই যে ত্বরণটা বের করে আসলে সেকেন্ডটা আগে বের করে ফেলছি, যে আলটিমেটলি এখানে কত হচ্ছে এটা। তারপরে হচ্ছে এই যে আমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, অর্থাৎ সমবেগ যেটা সেটা বের করলাম, এবং সমবেগে কতটুকু যাবে সেটা বের করলাম। আর দুইটা যোগ করলে আলটিমেটলি এই যে এই 40 + 80, এটা যদি আমি যোগ করি আমি এখানে পেয়ে যাব 120 মিটার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার হচ্ছে চলো আমরা সামনের দিকে যাই। এবার হচ্ছে আরেকটা প্রবলেম, ঠিক আছে? ইস্পাতের তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। মনে করো এটা একটা ব্রিজ আছে, যে কোনো কিছুই থাকতে পারে, বাট আমরা ধরে নিই এটা হচ্ছে একটা ব্রিজ। ঠিক আছে, একটা ব্রিজ বলতে কি, ওভার ব্রিজ। হ্যাঁ, কেন ওভার ব্রিজের কথা বললাম, তোমরা অনেকেই হয়তো এখানে যারা আমাদের সাথে আছো, অনেকেই হয়তো সামনে নটরডেম কলেজে বা হলিক্রস কলেজে পড়ার সুযোগ হবে। এই দুইটা কলেজের সামনেই কিন্তু একটা ওভার ব্রিজ আছে, বুঝতে পারছো? একটা হচ্ছে হলিক্রসের কাছেই এটা, হ্যাঁ সামনেই ফার্ম গেটের যে ওভার ব্রিজটা সেটা, আর মতিঝিলের নটরডেম কলেজের ঠিক সামনেই কিন্তু একটা ওভারব্রিজ আছে। তো এই জন্য আমি, মানে আমার মনে পড়লো তাই আমি একটু ওভারব্রিজের কথাটা বললাম। তো মনে করো এই যে এই কলেজ, যে কোনো একটা কলেজের এই যে একটা ওভারব্রিজের সামনে, যে কলেজের সামনে যে ওভারব্রিজটা আছে ওখানে এই যে ইস্পাতের একটা তার এরকম ঝুলানো হচ্ছে, ইস্পাতের তারটা। তো এটার দৈর্ঘ্য বৃদ্ধি কত সেটা আমাকে বের করতে বলছে। দেখো এখানে কি দেওয়া, জাস্ট ডায়াগ্রামটা দেওয়া। ওকে, হ্যাঁ আনসার একই আসবে। শ্রেয়া তুমি যদি ওইভাবেও করো আনসার একই আসবে, কোনো সমস্যা নাই। যে কোনো সঠিক পদ্ধতিতে তুমি ম্যাথ করতে পারবা, হ্যাঁ কোনো সমস্যা হবে না, উত্তর সঠিক যদি আসে। ওকে, আচ্ছা, যে জায়গাটায় আমরা ছিলাম, আমাকে বের করতে বলছে এই ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে। তো আমরা তো মনে হয় যে ফর্মুলাটা জানি, যে ওয়াই ইকুয়ালস টু, আমরা কি করি, এফ বাই এ ইন্টু আমাদের এল ডিভাইডেড বাই এল এস, এটা।
আমাকে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ এলএস এর মান যেটা, সেটাই কিন্তু এখানে বের করতে বললো, এলএস টাই বের করতে বলছে। দেখি আসলে কি কি দেওয়া আছে। আমরা এই ছবি থেকে দেখো, নর্মাল কোয়েশ্চেনের থেকে এই জাতীয় কোয়েশ্চেনগুলোর একটু পার্থক্য কি হয়। নর্মালি তো এমন হয় যে আমাদের কোয়েশ্চেনে তোমার হচ্ছে সবগুলো, যেমন এর আগের কোয়েশ্চেনটা সব ভাষায় ডাটাগুলা দেওয়া ছিল, আর এখন ডাটাগুলা কিভাবে দেওয়া, যে ছবির মাধ্যমে দেওয়া। সো ডায়াগ্রাম থেকেও কিন্তু আমাদের এই যে ডাটাগুলা বের করে আনতে পারতে হবে, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ম্যাথটা করতে পারবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইয়াংস মডিউলাস রিলেটেড প্রবলেম আমাদের। তাহলে দেখো, আমি দেখতে পাচ্ছি কি এখানে এফ এর মানটা, আমার তো এফ এর মানটা লাগবে তাই না। দেখো, এখানে আমাদের 10 কেজি ভরের বস্তু দেওয়া আছে, যে মনে করো এটার ফোর্সটা হচ্ছে আমার বের করতে হবে এই এম এর জন্য। So, আমি যদি এখানে এফটা বের করতে চাই, আমার কি করতে হবে, এখানে 9.8 ইন্টু 10, অর্থাৎ এই যে একটু আগে যে সূত্রটা ইউজ করলাম আমরা সেটা, এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ এম এ বলতে আমরা এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ বসাচ্ছি, তার মানে এম জি। এভাবে তো আমি বের করে ফেলতে পারি। এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের যেই এটা, সেটা কিন্তু আমি যদি একটু খেয়াল করি এই তারের অবস্থাটা, এই তারের একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এবং এই তারটা কিন্তু একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদের তার, একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার। তো ওর জন্য যদি আমি এটা বের করতে চাই, আমার অবশ্যই কি করতে হবে, ওর সূত্রটাকে এখানে কিন্তু একটু মডিফাই করে নেওয়া লাগবে। অর্থাৎ আমি তো এখানে সরাসরি আরটাকে ইউজ করতে পারছি না, আমার একটা ক্ষেত্রফল ব্যবহার করতে হবে, যেটা কিনা বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের। সো এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি এটা করে ফেলতে পারি। তাহলে সেই জন্য আমার কি করতে হবে, ওই যে 3.14 ইন্টু কত দেওয়া আছে ব্যাসার্ধ, 3 ইন্টু 10 ইনভার্স 4, এটার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, আর ফাইনালি হচ্ছে আমাদের এখানে এই যে তোমার ইয়াংস মডিউলাস যেটা, সেটার মান দেওয়া হচ্ছে কত, 2 ইন্টু 10⁻11। আর এই যে আমাদের আদি দৈর্ঘ্য যেটা, সেটা কিন্তু এই যে তারের দৈর্ঘ্যটা এখানে 2 মিটার দেওয়া আছে। সো আমরা যদি ক্যালকুলেট করি, রেজাল্টটা কত আসে, ক্যালকুলেটর কি আছে, এই যে এটা এখানে এভাবে বের করে নিচ্ছি, এটা এখানে বের করে নিচ্ছি, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, যেহেতু এটা একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদের তার, এই জন্য এটা এভাবে বের করে নিচ্ছি। আচ্ছা, আমাদের রেজাল্টটা আমি যদি দশমিকটাকে ওইভাবে লিখি, 3.46 বা 3.5ও লিখা যায় এটাকে, ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, একজন বলছে এগুলা মাথার উপর দিয়ে যায় ভাইয়া। হ্যাঁ, এই প্রবলেম গুলো আসলে তোমার ওই তো, যদি তুমি একবার ডাটাগুলো বের করে ফেলতে পারো, তাহলে আবার ইজি আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই, ওকে, সুবিধার জন্য। তো দেখো কি কি আছে এই ম্যাথে। আমি তো জানি যে আমার এল এর মানটা, এল এস এর মানটা বের করা লাগবে, তাই তো। সো এল এস টাকে একপাশে নিয়ে গেলাম। আচ্ছা, এই লাইনটাও লিখে দিই, এল এস কে যদি একপাশে নিয়ে যায়, আসলে কার কার মান বসানো লাগতেছে, আমার এফ ইন্টু এল এইটা, আর নিচে কি এ ইন্টু ওয়াই, এদের মান আমার বসানো লাগবে। এখন ওই তো প্রথম কথা, এফ কই প্রশ্নে দেওয়া, এফ তো দেওয়া নাই তাই না। কিন্তু দেখো, এই যে এটার ভর দেওয়া আছে এম, আমি কি করতে পারি, ওই যে অভিকর্ষ ত্বরণ এফ ইকুয়ালস টু এম জি, এটা থেকে কিন্তু তার উপর প্রযুক্ত বলটা বের করে ফেলতে পারি। কারণ দেখো, এই যে এখানে যে তোমার এই তারটাকে টানতেছে, এই কিভাবে টানতেছে বা কোন বলে টানতেছে, অভিকর্ষ বলের কারণে বা তার যেই ওজন, ওজনটার কারণেই টানতেছে তাই না। সো এই যে এম জি, এভাবে কিন্তু আমরা এফটা পেয়ে গেলাম। তারপরে এল এর মানটা প্রশ্নেই সরাসরি দেওয়া 2, আর ক্ষেত্রফলটাও আবার বের করে নেওয়া লাগলো, কারণ কি এখানে তোমার ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া নাই। এখানে এটা বলা, যে এটা হচ্ছে বলা নাই, যদিও ছবি দেখে বুঝে নিতে হচ্ছে, এই যে এরকম গোল একটা তার, ব্যাসার্ধ দেওয়া। সো ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, কি বের করতে হতে পারে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো আমরা এটা বের করলাম। এরপর হচ্ছে এই যে ওয়াই যেটা, অর্থাৎ আমাদের ইয়াংস মডুলাস যেটা, সেই মানটা দেওয়াই আছে, সেটা বসালাম। এরপর আমরা ক্যালকুলেশন করে এটা বের করে ফেললাম। অ্যাডমিশন টেস্টে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে, এটা কিন্তু এক এক ইয়ারে এক এক রকম ভাবে চেঞ্জ হয়, তাই না। এক এক ইয়ারে তোমার দেখা গেছে কি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে হুকের সূত্রটা চেঞ্জ হয়। সো আমরা হচ্ছে এখানে দুই টাইপের প্রবলেমই করাবো তোমাদেরকে, যেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করা লাগে ওইগুলো করাবো, আর ক্যালকুলেটর ছাড়া যেগুলো সেগুলো করাবো, ওকে, যাতে তোমার ওভারঅল প্রিপারেশনটা হয়। আর বাকিটা তোমার ভর্তি বিজ্ঞপ্তিতে এটা আলাদা করে বলাই থাকবে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ রাফসান আছো? এই প্রশ্নে দেখা যাচ্ছে একজনের নাম বলা, রাফসানের কথা বলা আছে। তো কি বলা, একটু প্রশ্নটাকে পড়ি আমরা, যে দুইটি সমান্তরাল পাহাড়ের মাঝে
দাঁড়িয়ে রাফসান বন্দুক থেকে গুলি ছুড়লো। তিনি 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি শুনতে পারছে, আর 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারছে। আচ্ছা, আমি দেখতে পারতেছি একজন রাফসান আছে আমাদের সাথে। ওকে, সো যেটা দেখা গেল, সে তো দুইটা সাউন্ড শুনলো। এরপরে যে সাউন্ড শোনা থেকে কি বের করতে বলছে, যে আমার এখানে পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। ওকে, ক্যালকুলেটর ছাড়া তো প্রবলেমে পড়ে যাবা। এটা হয়, আমাদের সময় আসছিল, আমাদের সময় ক্যালকুলেটর ইউজ করা যেত না। হ্যাঁ, আমি পরীক্ষা দিচ্ছি কত সালে, 2013 সালে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিছিলাম, ঠিক আছে? তখন ক্যালকুলেটর ইউজ করতে দিত না, বাট এরপর থেকে যখন এমসিকিউ পরীক্ষা হয় তখন আবার ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে। সো এইটাই দেখা যাক, তোমাদের রিটেন এমসিকিউ বা দুইটা মিলিয়েও আসতে পারে, কিভাবে হয় সেটার উপরেই বলা যাবে। ওকে, একজন বলছে আমি তো 2 আর 2 গুণ করতেও ক্যালকুলেটর ইউজ করি। এটা আসলে অভ্যাসের কারণে হয়ে যায়, ঠিক আছে? এটা তোমার কয়েকদিন প্র্যাকটিস করা লাগবে, এরপরে হাতে আসবে। হ্যাঁ, হঠাৎ করে আসবে না। বাট ওই তো তুমি এখন হচ্ছে, যেমন এই যে আগের ম্যাথের প্রবলেমটা, এটা তোমার ক্যালকুলেটর ছাড়া করা দরকার নাই। এই টাইপের প্রবলেম দিবেও না যদি ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হয়। হ্যাঁ, দেয় হচ্ছে ধরো কোনটা, এই যে প্রথমটা, প্রথম ম্যাথটা ডেফিনেটলি ক্যালকুলেটর ছাড়া করা পসিবল, ডেফিনেটলি করা পসিবল। 4 4 36, তারপর 36কে তোমার 2 দিয়ে ভাগ দিচ্ছি, এরপর ইজিলি আমি, সরি 4 4 16, 16কে আমি 8 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দিলে 8 পাচ্ছি, 5 8 40, ইজিলি আমি পেয়ে যাচ্ছি। তারপর দেখো এখানে 4 20 80, এগুলো মুখে মুখে করা যাচ্ছে, তো এগুলোর জন্য প্রবলেম হবে না। বাট এই যে এই প্রবলেমটা, এই ইস্পাতের তারের দৈর্ঘ্য, হুকের লয়ের যে প্রবলেমটা দেখলাম, এগুলো করতে গেলে হয়তো তোমার ক্যালকুলেটরের দরকার হবে। তখন হয়তো এই টাইপের প্রবলেম নাও দিতে পারে, বা হয়তো তুমি সমীকরণ লিখলেও হতে পারে, বা ওই যে ডাটাগুলো এমন দেওয়া থাকলো যে সুন্দর মতো কাটাকাটি চলে যে একটা রাউন্ড ফিগার চলে আসলো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা যাই হচ্ছে পরের প্রবলেমটায়, তোমাদেরকে পড়ার জন্য একটু টাইম দিয়েছিলাম। দেখি এই প্রবলেমে কি বলছে। যে এটা হচ্ছে রাফসান, ঠিক আছে? দেখলাম আমাদের এখানে একজন আছে রাফসান। রাফসান কি করলো, এই যে গুলি করলো, দুইটা পাহাড় আছে, D1 আর D2টা বের করতে হবে। দেখো এই ছবিটা কিন্তু প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, বাট তুমি যদি একটু ছবি দিয়ে ভিজুয়ালাইজ করে চিন্তা করতে শিখো, বা নিজেই যদি এঁকে নিতে পারো এই প্রবলেমটার জন্য, তখন কিন্তু তোমার এটা করতে সুবিধা হবে। আচ্ছা, একজন বলছে, রূপক বলছে অ্যাসাইনমেন্ট করার সময় 2 যোগ 4 6 যোগ করার জন্য ক্যালকুলেটর লাগে, তখন তো করবাই সাবধানতার জন্য, তাই না? যেখানে মানা নেই সেখানে কেন করবা না? আচ্ছা, সো দেখো আমরা যদি ধরে নিই T1, যেটা কিনা আমাদের ন্যাচারাল টেম্পারেচার, যেটা অর্থাৎ ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন যেটাকে ধরা হয়, সেটা তোমার বেগটা কত, 332 ms ইনভার্স 1, তাই না? এরপর T2, T2 হচ্ছে ওই যে প্রশ্নের ওই গিভেন সিচুয়েশনে ওই দিন আমার টেম্পারেচার যত ছিল, তাহলে আমি যদি 273-এর সাথে এই যে 35 ডিগ্রি সেলসিয়াস যোগ করি, আলটিমেটলি এটা কি হয়ে যাবে, আমার পুরো ইউনিটটা কেলভিন হয়ে যাবে, রাইট? সো আমি কেলভিনে পেয়ে যাব 308 কেলভিন। এখন দেখো আমরা তো মনে হয় একটা ফর্মুলা জানি, তাই না? এখানে দেখো একটা তাপমাত্রা দেওয়া, দেওয়া বলতে কি, যেটা আমরা ন্যাচারালটা আদর্শ তাপমাত্রায় শব্দের বেগ যত সেটা আমরা জানি। আমরা কি করতেছি, এই যে গিভেন টেম্পারেচারের জন্য শব্দের বেগ কত সেটা বের করে নিচ্ছি। কেন বলতো? ডেফিনেটলি আমার তো সুবিধা হবে যদি হচ্ছে আমি এই যে এখানে V2টা বের করে নিতে পারি শব্দের বেগ, তাহলে আমার দূরত্বটা বের করতে সুবিধা হবে, রাইট? আচ্ছা, সো আসো, আমি কি করতেছি, V2 / V1, এটা তোমাদের বইয়েরই ফর্মুলা, √ওভার কি, T2 / T1, মানে এটা হচ্ছে আমাদের ওই যে শব্দের বেগের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা সেটা। সো এখানে যদি আমি বের করতে চাই হচ্ছে আমাদের V2টা, আসো মানগুলা বসাই আমরা। কত আসতেছে, উপরে বসাবো 308, নিচে বসাবো 273, আর শব্দের বেগটা হচ্ছে 332। সো ক্যালকুলেট করলে আমাদের এখানে V2টা চলে আসবে হচ্ছে 352.64 ms ইনভার্স 1। এখন দেখো তুমি শব্দের বেগটা জেনে গেছো, ঠিক আছে? এখন তুমি ভিটা জানো, ভি জানার কারণে তোমার কি সুবিধা হবে, ওই যে সময় তো দেওয়া আছে, একটা 1.5 সেকেন্ড পরে শোনা গেছে, একটা 2 সেকেন্ড পরে শোনা গেছে। সো এখন তোমার জন্য কিন্তু এই D2 আর D1টা, অর্থাৎ দূরত্বটা বের করা বাকিটা খুবই সহজ হয়ে গেল, যেহেতু তুমি বেগটা বের করে ফেললা। সো আসো, আমি যদি প্রথম কেসটা ধরি, প্রতিধ্বনি অর্থাৎ T1, প্রতিধ্বনি 1.5 সেকেন্ড, আর এখানে আমাদের দূরত্ব ধরে নিলাম হচ্ছে আমি এস, এবং এসটা হচ্ছে কত আমাদের D1 প্রথমটার জন্য যদি ধরে নিই। ওকে, সো এখন আমাদের বের করতে হবে এই D1 এর ভ্যালুটা। আচ্ছা, এখন আমরা তো জানি D1 ইকুয়ালস টু ভি ইন্টু টি, অর্থাৎ এই যে V2টা বের করলাম এই বেগটা ইন্টু সময়, যত সময় পর শুনছি 1.5 সেকেন্ড। আমাকে বলো, আমি আগে এস লিখি, হ্যাঁ, আগে D1 না লিখে এস লিখে আগে,
এখন আমাকে বলো তো এস এর মানটা আমি কত বসাবো? এস এর মানটা আমি কত বসাবো এই ফর্মুলার জন্য? কত বসানো উচিত আমার? আচ্ছা, কেউ কেউ উত্তর বের করে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে যারা উত্তর দিয়েছো ম্যাক্সিমামই সঠিক। ডি1 তো জানি না ভাইয়া। হ্যাঁ, কিন্তু কত বসানো উচিত আমার? প্রতিধ্বনির ব্যাপার কিন্তু, এখানে প্রতিধ্বনির ব্যাপার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তোমরা ধরতে পারছো ব্যাপারটা। এখানে এস এর যে ভ্যালুটা, সেটা কিন্তু আমি শুধু ডি1 বসাইলে হবে না, আমার বসানো লাগবে 2d1। 2d1, ওই যে প্রতিধ্বনির ব্যাপার বলা, ওই যে শব্দ হচ্ছে একবার উৎপন্ন হয়ে গেছে, তারপর রিফ্লেক্টেড হয়ে আবার আসছে, তাই না? তাহলে আমরা যদি এখানে ডি1টা বের করতে চাই, কি করব? ভি ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে 2। ওই যে ভি তো আমি একটু আগে বের করলাম, ভি কত? 352.64। আর টি কত? টি হচ্ছে কত বলা প্রথমটার জন্য? 1.5 সেকেন্ড। তো 2 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে প্রথম ডি1টা, সেটা 264.48 মিটার এরকম পাবো। ওকে, তাহলে ঠিক একইভাবে নিশ্চয়ই আমরা ডি2টাও বের করতে পারবো, একই তো ফর্মুলা। জাস্ট কি হবে, আমার এখানে সময়টা 1.5-এর জায়গায় আমার বসানো লাগবে হচ্ছে 2, তাই না? ইনফ্যাক্ট সেটা তো করাও লাগে না, 1.5-এর জায়গায় যদি এখানে 2 বসাই, ডি2 তো দেখতে দেখতে বের হয়ে যাবে কত, 2 2 কাটাকাটি যাবে, 352.64 চলে আসবে। তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই যে পাহাড় দ্বয়ের দূরত্বটা, পাহাড় 1 থেকে পাহাড় 2 এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা। So আমি যদি এই দুইটা যোগ করি, এখানেই যোগটা করে দিই, 264-র সাথে 352.64। এই যে তোমরা যারা একটু জানতে চাচ্ছিলে যে কি ধরনের ক্যালকুলেশন করা লাগতে পারে, আমি এই যে নিচের ধাপে যে ক্যালকুলেশনটা করলাম না, যে ধরো এটা যদি 2 হইতো, 2 2 কাটাকাটি, কাটাকাটি হয়ে যাওয়ার পর এই যোগটা কিন্তু আমরা আমাদের অভ্যাসের জন্য এখন হয়তো করতে পারি না, বাট চাইলেই কিন্তু এটা হাতে করা যায়, তাই না? 8 4 12, 12 2 হাত থেকে 1, 6 4 2 হাতে রেখে 11, 6 4 10 হাতে রেখে 11 1 হাতে থাকে 1, এই তো 4 5 6 7, 6 5 11 1 হাতে থাকে 1, 3 2 5, 5 আর 1 6। এভাবে কিন্তু আমি বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, সেই তো এটা হচ্ছে আমাদের আনসার। চলো এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। ওকে, এখন হচ্ছে দশমিকের পরেরটা যদি কারোর সাথে এদিক সেদিক হয়, ওই যে দশমিকের ঘরে কয় ঘর পর আমরা ডাটা নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করতে পারে, বাট দশমিকের আগের ডিজিট গুলো ঠিক থাকতে হবে। ঠিক আছে, আগের ইয়ারের কিছু কোয়েশ্চেনকে দেখানো যায় কি, রূপক বলছে। রূপক, আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি ভাইয়া, এগুলো তুমি ধরে নাও আগের বছরেই আসা, কারণ যেটা বললাম যে সরাসরি কিন্তু এই কলেজগুলোর প্রশ্ন কিন্তু বের হয় না। হ্যাঁ, একদম ডিরেক্ট প্রশ্ন কিন্তু কোথাও ওরা পাবলিশ করে না। তো ধরো তুমি হচ্ছে এই বছর এনডিসি তে ভর্তি পরীক্ষা দিতে যাবা, গেলা তুমি, আর তুমি হচ্ছে আমাদের কাছে এই যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে তুমি ভর্তি আছো। তো তুমি যখন এই পরীক্ষাটা দিয়ে আসবা, তখন হয়তো তোমার কাছ থেকে আমরা জেনে নিব যে রূপক ভাইয়া এবার পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে, তোমার কয়টা মনে আছে একটু বলো। হ্যাঁ, তো সেটা জেনে হচ্ছে এরকম সবার কাছ থেকে জেনে, কয়েকজনের কাছ থেকে জেনে ওইভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তো তুমি ধরে নিতে পারো যে কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে, এগুলো যেটা বললাম কিছু কিছু আমাদের নিজেদের দিক থেকেও ইনপুট দেওয়া আছে, যেগুলা কিনা দিলে কোশ্চেন ব্যাংকটা আরেকটু রিচ হয়, আরেকটু ইনফরমেটিভ হয়। এর পাশাপাশি হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্নের অনুরূপ প্রশ্নগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ফিজিক্স থেকে আরেকটা প্রবলেম দেখি, বুঝতেই পারতেছো এটা আমাদের যে স্থির তড়িৎ চ্যাপ্টারের। ওকে, এবং এখানে কি বলা, একটু প্রশ্নটা পড়ো, টেকনিক্যাল একটু ব্যাপারটা, যে 0.1 গ্রাম ভরের সোলার বলে -6.67 ইন্টু 10⁻৯ কুলম আধান আছে। হ্যাঁ, এরপর এই আধান যুক্ত আরেকটা আধানের মান দেওয়া আছে, আরেকটি সোলার বলকে কত উপরে স্থাপন করলে, এই যে ছবিটা দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য আগে থেকে, হ্যাঁ, কত উপরে স্থাপন করলে এই যে প্রথম যে সোলার বলটা সেটা শূন্যে ঝুলে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই, আমরা দেখি ব্যাপারটা যে কি হচ্ছে এখানে। ওকে, তোমরা অনেকেই চ্যাট বক্সে রেসপন্স করতেছো। দেখো এই বলটাকে যদি আমরা শূন্যে ঝোলাতে চাই, তাহলে এই যে ওর যে অ্যাকচুয়াল বলটা ওজনটা F = mg, আর এই যে আলটিমেটলি উপরের থেকে যে চার্জের কথাটা বলা হয়েছে, হ্যাঁ, এই দুইটার মান কিন্তু তোমার সমান হওয়া লাগবে। অর্থাৎ আমরা যেটা বলতে যাচ্ছি, এই F = W কিন্তু হওয়া লাগবে। ডাব্লিউটা কোনটা? আমাদের এই যে mg টা, যদি তুমি এটাকে শূন্যে ভাসাতে চাও, দুই দিক থেকে সমান আর বিপরীতমুখী বল দেওয়া লাগবে, তাই না? আর এফ এর মানটা আমি কিভাবে বের করতে পারি এই চার্জের জন্য? ওই যে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে ডি স্কোয়ার। ওকে,
আসো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, সবকিছু কিন্তু বাকিটা প্রশ্নেই দেওয়া আছে, জাস্ট আমাদের যেটা খেয়াল রাখতে হবে এখানে এককের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। যেমন দেখো, এখানে আমরা এটার মান তো সরাসরি জানি, বসাই দিই আমরা 9 × 10⁹ আর চার্জের মানগুলো আমাদের প্রশ্নেই দেওয়া আছে, আমরা সেখান থেকে এটা বসাতে পারি। দুইটা মান দেওয়া, একটা হচ্ছে 6.67 × 10⁻৯ কুলম, আর একটা হচ্ছে 6.53 × 10⁻৯ কুলম, আর ডিভাইড বাই হচ্ছে ডি²। এই ডি²টাই কিন্তু আমরা জানি না, এবং এটা সমান আমরা কি জানি, ওই যে mg। এখন দেখো, অনেকে আমরা এই কাজটা করি 0.1 × 9.8, সরাসরি এই কাজটা করে দিই, ঠিক আছে, বাট এই কাজটা করব না আমরা। আমরা যেটা করব ডেফিনেটলি, এই যে এই ভরটা প্রশ্ন দেওয়া ছিল গ্রামে, আমার এখানে সব এসআই একক অর্থাৎ কেজিতে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য যেটা করব, অবশ্যই এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজির যে মানটা সেটা বসাবো। সো ক্যালকুলেট করলে আমি এখানে ডি পেয়ে যাব 2 × 10⁻² মিটার। এই তো, এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা এখানে ডি এর মানটা। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা যদি সামনের দিকে যাই, এখন আমরা একটু ম্যাথের প্রবলেম দেখি। দেখো, গুণোত্তর ধারা থেকে একটা প্রবলেম দেখতেছি। ওকে, ফিজিক্সের যে প্রবলেমগুলো আমরা দেখলাম, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, ম্যাক্সিমামই হচ্ছে রিটেন টাইপ। হ্যাঁ, রিটেন টাইপ প্রবলেম আমরা যখন দেখাবো রিটেন এমসিকিউ মিলেই দেখাবো। যেমন ধরো ম্যাথের এই প্রবলেমটা, এটা রিটেনও আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। রিটেনে যখন আসবে তখন হয়তো খালি এক্স এর মান জানতে চাবে, বাট যখন এমসিকিউ তে আসবে তখন হয়তো খালি এক্স এর মান জানতে চাবে, আর যখন রিটেনে আসলো তখন হয়তো দুইটার মানই জানতে চাইতে পারে। যেমন এখানে বলছে আমাদের এক্স আর ওয়াই এর মান কত হবে। তো তুমি কিন্তু গুণোত্তর ধারার যে ফর্মুলাটা সেটা যদি জানো, তাহলে কিন্তু মান বসে দিলে এখানে তোমার জন্য বাকিটা ইজি হয়ে যায়। ওকে, আমরা কি জানি যে আমাদের যদি যে কোনো একটা n তম পদ বের করতে হয় গুণোত্তর ধারার, সেটার ফর্মুলা কি, ar⁻n−1। এ কি হয়, প্রথম পদ হয়, আর হচ্ছে এই যে গুণোত্তর ধারা যেহেতু সাধারণ অনুপাতটা, মানে এই যে x/5 বা হচ্ছে y/x, এটা হচ্ছে কি আর এর মানটা। আর পাশাপাশি আমাদের কি বের করতে বলছে, এক্স আর ওয়াই এর মানটা। n তম পদ আমি দেখেই বুঝতেছি এটা হচ্ছে আমার সেকেন্ড পদ, আর এটা হচ্ছে আমাদের থার্ড পদ। ওকে, সো আমি যদি প্রথমটার জন্য বের করতে চাই যে এক্স আর ওয়াই এর মান আমার এখানে কত হবে, ফার্স্ট আমরা এক কাজ করি, আর এর মানটা বের করে নিই। তো দেখো, আর হচ্ছে আমাদের এটা 4 নাম্বার পদটা, রাইট। সো আমি এখানে কি করব, এ দেওয়া আছে 5, এই যে ফর্মুলাতে বসাচ্ছি, এ দেওয়া আছে 5, আর এর মানটা জানি না, n−1 অর্থাৎ এটা হচ্ছে 4 নাম্বার পদটা, 1 2 3 4 অর্থাৎ 4−1, এবং এই পদটা কত দেওয়া, 135 দেওয়া। এই পদটা দেওয়া হচ্ছে 135, 135। আমি যদি ক্যালকুলেট করি এখানে, আলটিমেটলি কত আসতেছে, আর কিউবের মান ভাগ দিলে এটা চলে আসবে 27। সো ক্যালকুলেট করলে আর এর মান চলে আসবে হচ্ছে 3। ওকে, সো এটা বের হয়ে গেল আমাদের যেই সাধারণ অনুপাতটা, সেটা, এই রেশিওটা। এখন এটা যদি বের হয়ে যায়, বাকিটা তো আমাদের এক্স আর ওয়াই এর মান বের করা কোনো ব্যাপারই না, সবই এই যে দেখো এক্স এর মান কিভাবে বের করব, ওই একই ফর্মুলা, ar⁻n−1। সো এ কত, এ হচ্ছে 5, তারপর আর পেয়ে গেলাম 3, এন কত, 2 নাম্বার পদ এক্স, তাই 2−1, ক্যালকুলেট করলে এক্স চলে আসবে 15। ঠিক একইভাবে ওয়াই যদি বের করতে চাই, ওই যে ar⁻n−1, এটা আমরা মুখোমুখি করে ফেলতে পারি এখন, 5 × 3⁻³ অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ গেলে তো 2 থাকে, এটা চলে আসবে 45, 5 নং 45। আমাদের দুইটা আনসার। দেখো, এটা করতে ক্যালকুলেটর লাগে না, এটা ক্যালকুলেটর লাগে না কিন্তু, ঠিক আছে, লাগে না কিন্তু এটা ক্যালকুলেটর ইউজ করতে, কারণ দেখো 27 আসছে, তুমি একটু তো জানা। এখানে একটা কাজ দিয়ে হয়তো একটু কষ্ট করতে হচ্ছে তোমার, 135কে 5 দিয়ে ভাগ দিয়ে 27 বের করতে হচ্ছে। এটা হয়তো তোমার প্র্যাকটিস না থাকলে করতে একটু সময় লাগবে। বাকিটা এখানে আমি যা করতেছি এগুলোর জন্য কিন্তু আমার কোথাও ক্যালকুলেটর দরকার হয় নাই, এগুলা মুখে মুখে হিসাবটা করা যায়। ওকে, আচ্ছা। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষের সাথে, তোমরা জানতে চেয়েছো ভাইভাতে কেমন কোয়েশ্চেন করা হয়। ওকে, এটা হচ্ছে আমরা এখানে শেষ হলেই আমি আবার ভাইভা নিয়েও কথা বলবো। ওকে, আচ্ছা, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে এই রেখাটা, সেটা জানতে চাইছে। সো তুমি এটাকে সবার আগে যেটা করতে হবে, একটা সরল রেখা দেখতে যেরকম হওয়া উচিত, ওই যে y = mx + c, এই টাইপের ফর্মে ওকে আনতে হবে। তো কি করব, আমি হচ্ছে ওয়াই এর জিনিসগুলোকে এক পাশে রাখছি, আর এক্স এর রিলেটেড জিনিসগুলা বা সি যেটাকে মনে হচ্ছে এটা সি হতে পারে, এটাকে আমি ডান পাশে নিয়ে যাই। তাহলে সেটা কি হয়, √3x - 5। দেখো, বেশি কিছু জানতে চাই নাই, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা জানতে চাইছে। এই যে সাধারণত এই জাতীয় কোন একটা রেখা যদি হয়, এই যে এক্স অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আঁকলাম,
এই জাতীয় কোন একটা রেখা যদি হয়, সে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে থিটা, এই থিটা এটাই কিন্তু তোমার এম ইকুয়ালস টু ট্যান থিটা, এটাই কিন্তু তোমার ঢালের মানটা হয়। আবার দেখো আমরা যদি তুলনা করি সরল রেখার সাথে, এই যে এম এক্স প্লাস সি, আমরা একটা ভুল করি কি, আমরা হচ্ছে এখানে যে ঢালের মান এম, ওকে, এটা আমরা √3 মনে করি, এটা কিন্তু চিহ্নটা সহ হিসাব আমাদের, সো এটা কিন্তু হবে আমাদের -√3। সো দেখো এম এর মান হচ্ছে -√3, আবার এম ইকুয়ালস টু আমরা কি জানি, এম ইকুয়ালস টু ট্যান থিটা, রাইট? সো এই যে ট্যান থিটা সমান আসলে হচ্ছে -√3। যাদের ভালো মতো মনে আছে এগুলা খুবই ভালো, আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবোই, যে থিটা সমান আমাদের চলে আসবে 120 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। ওকে, চ্যাট বক্সে অনেকে আনসার দিছো। হ্যাঁ, -60 ডিগ্রি যেটা, সেটাকে আমাদের ওভাবে লিখতে হবে। ওকে, অনেকে ওই যে ওই জায়গায় ভুলটা করে ফেলছো। অ্যাডমিশনে কি এরকম কোশ্চেনই আসে, যেটা বললাম ওই যে এই টাইপের কোশ্চেন আসে, হ্যাঁ, যেটা হচ্ছে কিনা আগের বছরের কোশ্চেনের অনুরূপে দেখানো এখানে। তারপর দেখো কি বলছে, এটা যেহেতু দেখা যাচ্ছে অপশন দেওয়া আছে, আনসার গুলো স্ক্রিনে দেওয়া আছে, এটা একটু তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ওয়াই অক্ষের উপর এবি রেখার লম্ব অভিক্ষেপ কত? ওয়াই অক্ষের উপর এবি রেখার লম্ব অভিক্ষেপটা কত হচ্ছে? এই যে ওয়াই এক্সিস দেওয়া আছে, এটার উপর এবি রেখার যে লম্ব অভিক্ষেপ সেটা কত হবে? আমাদের লম্ব অভিক্ষেপটা মনে আছে নাকি? আমি জানি অনেকে এখানে একটা ভুল আনসার দিবে 60 ডিগ্রি দিয়ে, এই জন্য আগেই বলতেছি আমরা চেষ্টা করব ভুল আনসারটা না দিতে, একটু সহজ করে দিলাম, আগেই বলে দিলাম ভুল কই হয়, আমরা ওই ভুলটাই না করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি যদি ওয়াই অক্ষের উপর লম্ব অভিক্ষেপ বের করতে চাই, আমরা তো বুঝতে পারতেছি টেন তো আসবেই, কি হবে, টেন কস থিটা, এই থিটাটাই আমরা ভুল করি, ঠিক আছে? ওয়াই অক্ষের উপর কিন্তু লম্ব অভিক্ষেপ হচ্ছে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর, হ্যাঁ, এক্স অক্ষের উপর না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিটাটা, অর্থাৎ এখানে এটা হবে টেন কস কত, 30 ডিগ্রি। আমরা অনেকে 60 ডিগ্রি বসাই, বাকিটা ভুল হওয়ার মতো না, এমনিতে এটা খুব সহজ ম্যাথ, ঠিক আছে? কিন্তু এই যে এই খুঁটিনাটি ভুলগুলো আমরা করে ফেলি। সো এটা কত হবে, √3/2 হয় তো, তার মানে হিসাব নিকাশ করলে ওকে 5√3। 5√3 কোন অপশনটা আছে, খ, ঠিক আছে? ওকে, আমরা যেহেতু ওয়াই অক্ষের উপর বের করছি এই জন্য এই ফর্মুলাটা ব্যবহার করছি, ঠিক আছে? ওয়াই অক্ষের উপর বের করছি যেহেতু, তাই এক্স অক্ষের লম্ব অভিক্ষেপে কি হয়, সাইন হয়, ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপে কস হয়, এই জন্য। ওকে, আচ্ছা, অনেকে বলছে এটা ভুলে গেছো। দেখো, আমাদের এক্স অক্ষের যেই লম্ব অভিক্ষেপ, সেটার জন্য সূত্র হচ্ছে কি এরকম, এই যে এরকম এ সাইন থিটা, আর ওয়াই অক্ষের যে লম্ব অভিক্ষেপ সেটার জন্য হচ্ছে এ কস থিটা। আমরা এখানে কি করছি, এই এর মানটা হচ্ছে এই যে এটার যে দৈর্ঘ্যটা সেটা, এবং এটারই তোমার লম্ব অভিক্ষেপটা বের করতে বলছে। সো দেখো এখানে যেটা হয়েছে, টেন বসাইছি, কস বসাইছি, আর যে থিটাটা, অর্থাৎ এটা যদি 60 হয়, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, সেটাই কিন্তু এখান থেকে আমি বের করলাম। ওকে, আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা ম্যাথের থেকে আরেকটা প্রবলেম দেখতেছি, ত্রিকোণমিতি আর পরিমিতি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে প্রত্যেক বছরই। যেই 4-5টা প্রশ্ন, ধরো আমাদের সময় যখন রিটেনে ম্যাথ আসতো, হ্যাঁ, 4-5টা প্রশ্ন ম্যাথে আসলে ওই একটা ত্রিকোণমিতি আর একটা পরিমিতি থেকে কমন থাকতোই। ধরো বিভিন্ন সেটে পরীক্ষা হয় তো, বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, সবার একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব হয় না, অনেকে যেহেতু অ্যাপ্লাই করে, আলাদা আলাদা শিফটে পরীক্ষা হয় তো এরকম। তো এখন কোয়েশ্চেনের তো একটা মিল রাখা লাগবে, এই জন্য ধরো কোনোটায় যদি ত্রিকোণমিতি থেকে দেয়, কোনোটায় পরিমিতি থেকে দিবে, এরকম থাকে। ত্রিকোণমিতি আর পরিমিতি, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ দুইটারই কিন্তু এগুলো বেশ ভালো করে পড়বো। যেমন এখানে দেখো কি বলা আছে, এই যে তিনটা ব্যাসার্ধের তোমার কঠিন কাচের বলের কথা বলা হয়েছে, এগুলাকে কি বলা হচ্ছে, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন গোলকে পরিণত করতে বলছে। সো আর এর মানটা এখানে আমার বের করতে বলছে। তা আমাদের ফর্মুলা কি, আমরা হচ্ছে এই যে 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে আমাদের আর কিউব গুলা কি কি হবে, একটা হচ্ছে তোমার 6 কিউব হবে, তারপর এটার সাথে যোগ হবে পরেরটা তিনটা, এই তিনটার যোগফলটা কত হয় দেখো, ইন্টু পাই, এটা হবে 8 কিউব, তারপর এটা কত হবে যোগ করলে, 4/3 পাই। এই আর এর মানটাই কিন্তু আমরা জানি না, এবং এই আর এর মানটাই আমাদেরকে বের করতে বলছে। এখন যে কঠিন গোলকটা পাইছি, এদেরকে গলানোর পরে ফাইনালি ওইটার আবার ব্যাসার্ধ কত, 9। সো দেখো এটা কত হবে আমাদের, 4/3 ইন্টু পাই ইন্টু 9 কিউব, এইটা। সো এই তো আমাদের ফর্মুলা রেডি।
এখন বুঝাই যাচ্ছে যে তোমার 4/3 পাই তো কাটাকাটি চলে যাবে। তো আলটিমেটলি কি থাকতেছে, এক পাশে যদি r কিউব থাকে, এই পাশে থাকবে শুধু তোমার 9 কিউবটা। আর এই যে আমাদের 6 কিউব আর 8 কিউব, এদেরকে যদি আমি ডান পাশে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেট করলে আমি এই মানটা পেয়ে যাব হচ্ছে আর এর মান 1। দেখো এইটা হচ্ছে এটার ক্যালকুলেশনটা। তোমার হচ্ছে 9 কিউব, 8 কিউব, 6 কিউব, এগুলো হয়তো আমাদের প্র্যাকটিস নেই দেখে ক্যালকুলেটর ছাড়া করতে অসুবিধা হইতে পারে। সো এই টাইপের প্রবলেম আসলে তোমার ক্যালকুলেটর দিয়ে করাটা তোমার জন্য ডেফিনেটলি ইজি, বাট ওই যে এই ধরনের ভর্তি পরীক্ষায় তুমি কম টাইমে কত বেশি কোয়েশ্চেন আনসার করতে পারো, সেটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জ। বেশি সময় দিলে সবাই হয়তো এই প্রবলেমটা সলভ করতে পারবে, কিন্তু কম টাইমেও কয়জন সলভ করতে পারতেছে, সেটাই হচ্ছে তোমার চ্যালেঞ্জটা। সো এটা একটু মাথায় রাখবা যে যদি কোনো কারণে ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, তখন কিন্তু তুমি কত তাড়াতাড়ি এই হিসাবটা করতে পারতেছো আরেকজনের তুলনায়, সেটাই ডিফারেন্সটা মেক করে দিবে। ওকে, আমরা কিছু ফিজিক্সের প্রবলেম দেখলাম, কিছু ম্যাথের দেখলাম। এখন আমরা একটু কেমিস্ট্রিটা দেখি। ঠিক আছে, একজন বলছে ত্রিকোণমিতি পরিমিতির চেয়ে সহজ। রিটেনে ম্যাথ করতে কি রাফ পেজ দেওয়া হবে? না না, আলাদা কোনো পেজ দেওয়া হয় না। আলাদা কোনো পেজ দেওয়া হয় না। ওই যে তোমার কোয়েশ্চেনের আশেপাশে ধরো এই যে এটা একটা পেজ, এখানে উত্তর লেখার জায়গাগুলো হচ্ছে এরকম। ঠিক আছে, এই যে এরকম ছোট ছোট আনুমানিক জায়গা ওরাই দিয়ে দেয় আর কি। ওই জন্য এই যে তোমার কাটাকাটি করার সুযোগ থাকে না। আমার মনে আছে আমার সময় একটা ম্যাথ এরকম করতে যে ভুল উত্তরেই আমি এত জায়গা নিয়ে ফেলছি। এরপরে বুঝতে পারছি যে সঠিক উত্তর কি হবে, কিন্তু উত্তর তো করতেছি কলম দিয়ে, মোছার তো আর সুযোগ নাই। ততক্ষণে ওই উত্তর করার জায়গাটা শেষ। এরপরে আর কি কোনো মতে ডান পাশে একটু ছোট্ট করে তখন লিখে দিতে পারছিলাম। ঠিক আছে, তাহলে সমস্যাটা কই? ওই যে জায়গা যেহেতু কম, তোমার উত্তর করার সময় আগে থেকেই মানে ওইখানে ট্রায়াল এরর করার ব্যাপার নেই। আমরা তো বোর্ড পরীক্ষায় ইচ্ছা মতো পেজ নিতে পারি, ঠিক আছে, এখানে ওই সুযোগটা নাই। ওকে, সো এই জাতীয় তোমাদের প্রশ্ন বা এই জাতীয় যত টিপস লাগে বা যেরকমই তোমাদের কনফিউশন গুলা, এগুলো আমরা ক্লিয়ার করব ক্লাসে। হ্যাঁ, পেন্সিল দিয়ে লেখা যায় না, সাধারণত বলাই থাকে যে তোমার কলম দিয়ে, ওই যে তাও বলা থাকে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে উত্তর করতে হবে, সেটাও বলা থাকে। আচ্ছা, এটা মনে হয় আমার খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, আমরা জানি ফর্মুলা হচ্ছে আমাদের ওই যে 2n স্কোয়ার। সো 2n স্কোয়ারটা তো 2n স্কোয়ারই হবে। পার্থক্য বলছে, তার মানে এটা থেকে তুমি বাদ দিবা n+2 স্কোয়ার, কিন্তু সামনে কি দেওয়া লাগবে? একটা 2 দেওয়া লাগবে। ওকে, সো এইটার তুমি বিয়োগফলটা দেখো কত আসে, সেটাই হচ্ছে তোমার উত্তর। সো এটা আসবে প্রথমে কত, ক্যালকুলেশন করলে, আমি আর এটার হিসাবটা না দেখাই, n+2 বর্গ করা, এটা তো দেখানোর কিছু নাই। সো এখানে আমাদের হিসাব নিকাশ করলে এই যে এই ধারণ ক্ষমতার পার্থক্য, এটার রেজাল্টটাই কিন্তু জানতে চাইছে। এটা আসবে হচ্ছে আমাদের 8n+8, কারণ ওই যে তোমার 2n স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, থাকবে হচ্ছে জাস্ট 4 দুগুণে 8n প্লাস হচ্ছে 8। দেখো এটা কিন্তু একটা বলতে গেলে আসলে এমসিকিউ টাইপ প্রবলেম। এটা কিন্তু রিটেন টাইপ প্রবলেম না, এটা এমসিকিউ টাইপ প্রবলেম। তুমি বলতে পারো যে ভাইয়া মাঝে তো কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন কয় লাইন বলো? 2 লাইন। কিন্তু তোমরা তো বড় হয়েছো মোটামুটি, এখন তোমরা এটা মুখে মুখে করতে পারো। আচ্ছা, n স্কোয়ার প্লাস হচ্ছে এটা 4n হবে, প্লাস হচ্ছে এটা 4 হবে, তার মানে এটার সামনে একটা 2 আছে, বুঝাই যাচ্ছে এই 2n স্কোয়ার এটার সাথে কাটাকাটি চলে যাবে, থাকে হচ্ছে 4 দুগুণে 8n, আর হচ্ছে 4 দুগুণে 8, এরকম আর কি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই প্রবলেমটা একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ, যেটা আমরা বললাম যে কিছু কিছু সময় যেটা দেখা যায় যে এসএসসি টপিক কিন্তু এইচএসসির সাথে একটু তোমার মেলবন্ধন আছে, মানে এই যে দুইটার মাঝামাঝি যে স্পেসটা, ঠিক আছে, দুইটার মাঝামাঝি যে জায়গাটা, এইখান থেকেও তোমার প্রশ্ন কিছু আসতে পারে। হ্যাঁ, আমরা তোমাদেরকে ফ্রি কোর্সেও কিন্তু এরকম দেখাইছিলাম, টপিকটা এসএসসির কিন্তু এইচএসসি তেও আছে, এবং কিছু রিলেভেন্ট তোমার টপিক এই জাতীয় আসতে পারে। তো এখানে কি বলছে, এই যোগে মোট কয়টি বন্ধন বিদ্যমান? তো দেখো এগুলো হচ্ছে বেসিক্যালি একটা জটিল যৌগ। এটা হচ্ছে একটা জটিল যৌগ। জটিল যৌগে সাধারণত তোমার বিভিন্ন টাইপের বন্ধন থাকে। হ্যাঁ, যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে প্রথমে সহজ একটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডে কি আছে দেখো ভাইয়া, নাইট্রোজেনের হাইড্রোজেনের সাথে যে বন্ধন তিনটা, এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আবার এই যে নাইট্রোজেনের অ্যামোনিয়ার সাথে একটা H+ যে বন্ধন, যেখানে কিনা ইলেকট্রন থাকে হচ্ছে অ্যামোনিয়ার, কিন্তু হাইড্রোজেন কোনো ইলেকট্রন দেয় না। অর্থাৎ এমন একটা বন্ধন যেটাতে ইলেকট্রন দেয় একজন কিন্তু শেয়ার করে দুইজনই। ইলেকট্রন দেয় হচ্ছে এখানে অ্যামোনিয়াটা, কিন্তু শেয়ার করে দুইজনই। তাদেরকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজী। সো দেখো এখানে আমরা কি দেখলাম, অ্যামোনিয়াম ক্লোরাইডে তিনটা আছে তোমার সমযোজী বন্ধন, আর সন্নিবেশ সমযোজী বন্ধন আছে একটা।
সো ফাইনালি NH4 প্লাসটা দেখো ধাপে ধাপে প্রথমে অ্যামোনিয়া ছিল, তারপর NH4 প্লাস হইলো, তারপর NH4 প্লাসটা সে আরো একটা ক্লোরিনের সাথে এটা কি বন্ধন তৈরি করলো, প্লাস আর মাইনাসেরটা আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা আয়নিক বন্ড, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কয়টা হইলো, একটা। সে দেখে এই প্রবলেমটা কিন্তু মোটামুটি ছোটখাটো, যে 3 1 4, 4 আর 1 5, টোটাল এখানে আমার 5টা বন্ধন, টোটাল 5টা বন্ধন। ওকে, সো দেখো এখন এই যৌগটা দেখে তোমাদের মনে হতে পারে এটা ডেফিনেটলি, হ্যাঁ কেউ কেউ উত্তর দিতে পারছো, কেউ বলছে 21, কেউ বলছে 23। আচ্ছা হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, 21 23-এর মধ্যে একটা হবে। ওকে, ট্রাই করতে থাকো যারা করতেছো। আসো এবার হচ্ছে যাদের জন্য কনসেপ্টটা আমাদের একদমই নতুন, আমরা একটু দেখি। এইখানেও কিন্তু আমাদের অ্যামোনিয়া আছে না ভাইয়া? তো এই প্রশ্নে তুমি আর কিছু উত্তর করতে আর পারো আর না পারো, আমাকে একটু চ্যাট বক্সে এটা বলো যে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে। সহজ একটা প্রশ্ন করলাম, মোট কয়টা সেটা বলা লাগবে না ভাইয়া, তুমি শুধু এটা আমাকে বলো যে এখানে সমযোজী বন্ধন কয়টা হবে। ইংলিশ ভার্সনদের জন্য কি ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন করা হয়? হ্যাঁ অবশ্যই, ইংলিশ ভার্সনের জন্য ইংলিশের বই, ঠিক আছে, মানে ইংলিশে লেখা বই, হ্যাঁ, তারপর হচ্ছে কোয়েশ্চেন ইংলিশে, ক্লাসের স্লাইডও ইংলিশে, ক্লাসও আলাদা আলাদা ব্যাচ। ওকে, সমযোজী বন্ধন কয়টা? 2টা 4টা 10টা 15টা, অনেক উত্তর দিতে আসতেছে। দেখো যারা ভাবতেছো শুধু 3টা, এই যে দেখো অ্যামোনিয়া, একটা অ্যামোনিয়ার মধ্যে তো আমরা দেখলাম 3টা থাকে, কিন্তু অ্যামোনিয়া আবার কয়টা আছে দেখছো, সাথে একটা ছোট্ট করে 5 আছে না এখানে। সো একটা অ্যামোনিয়া থাকে কয়টা বন্ধন ভাইয়া? 3টা সমযোজী, 3টা সমযোজী, আর টোটাল আছে তোমার 5টা। অ্যামোনিয়া নিজেই আছে 5টা। সো টোটাল সমযোজী বন্ধন হবে আসলে এখানে 18টা। দেখছো এখানে সমযোজী বন্ধন একলাই হচ্ছে 18টা। ওকে, 3টা হচ্ছে ভিতরে আর বাইরে তোমার, ও সরি 15টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কেউ কেউ 18 বলছো। ওকে, এটা হচ্ছে আমার 15টা। সো 3টা হচ্ছে আমার ভিতরে আর 3 5 15, টোটাল আমি এখানে 15টা পাচ্ছি। রাইট, এখন দেখো এই যে সমযোজী বন্ধনের হিসাবটা শেষ, তারপরে দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর যতগুলা জিনিস তুমি দেখতে পারতেছো, টোটাল সন্নিবেশ বন্ধন ততটাই হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলা দেখতে পারতেছো, বলতো থার্ড ব্র্যাকেটের ভিতরে কতটা জিনিস আছে? খুব সহজ উত্তর, ততটাই সন্নিবেশ সমযোজী বন্ধন, থার্ড ব্র্যাকেটের ভিতর যতটা আছে। এই যে থার্ড ব্র্যাকেট কোনটা আমি একটু মার্ক করে দেখাই দিই। এই যে দেখো এতটুকুর মধ্যে কোবাল্ট ছাড়া, কোবাল্ট ছাড়া আর কতটা জিনিস আছে। দেখো অ্যামোনিয়া আছে কয়টা? 5টা। আর ক্লোরিন আছে কয়টা? একটা, থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো এই যে ভিতরে যতটা আছে না, অ্যামোনিয়া 5টা আর ক্লোরিন একটা, এইটাই হচ্ছে তোমার টোটাল সন্নিবেশ বন্ধন। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সমযোজী বন্ধন পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সন্নিবেশ সমযোজী বন্ধন। ফাইনালি আমাদের বাকি হচ্ছে আয়নিক বন্ধনটা বের করা। দেখো কোবাল্টে, এই যে কোবাল্ট হচ্ছে এখানে আছে 2+, আর ক্লোরিন কয়টা আছে? Cl2। তার মানে বুঝাই যাচ্ছে যে একটা কোবাল্টের সাথে 2টা ক্লোরিনের আয়নিক বন্ধন হচ্ছে, এই জন্য এখানে তোমার 2টা হচ্ছে আয়নিক। সো টোটাল যদি হিসাব করো কত আসে? 15 6 21, 21 আর 2 23, অর্থাৎ সঠিক উত্তর আমাদের 23। ওকে, যারা হচ্ছে এবার এই যে বুঝি নাই তাদের জন্য আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। আমাদের এখানে কি হচ্ছে ধাপে ধাপে, প্রথমে হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন, ঠিক আছে। সন্নিবেশ বন্ধন কয়টা? এই যে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতর অ্যামোনিয়া আছে 5টা, তারপর ক্লোরিন আছে একটা। তো এই 5 আর 1 যোগ করলে কত হয়? 6টা। সো সন্নিবেশ বন্ধন তোমার টোটাল কয়টা আছে? 6টা। আর সমযোজীটা তো ইজি, অ্যামোনিয়া একটার মধ্যে থাকে 3টা, অ্যামোনিয়া অন্য টোটাল 5টা আছে, তাহলে 3 5 15। ঠিক আছে, আচ্ছা। আর ফাইনালি হচ্ছে আমাদের এই যে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কয়টা? এই যে কোবাল্ট একটা আর ক্লোরিন হচ্ছে 2টা, বাইরেরটা থার্ড ব্র্যাকেটে বাইরেরটা আয়নিক বন্ধন হয়। সো এখানে আমাদের আয়নিক বন্ধন হচ্ছে এই জন্য 2টা। ঠিক আছে, কোবাল্ট আলাদা করে করছি কারণ এটা হচ্ছে ধাতু, কোবাল্ট আলাদা করে করছি ভাইয়া তার কারণ এটা হচ্ছে ধাতু। আচ্ছা আমাকে একটু চ্যাট বক্সে বলো তো সবাইকে এবার এটা বুঝতে পারছি? এবার কি আমরা এটা বুঝতে পারছি? ইংলিশ টার্ম গুলো যদি একটু বলে দিই, সমযোজী হচ্ছে কোভ্যালেন্ট, সন্নিবেশ সমযোজী হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, আর আয়নিক তো আয়নিকই, ইংলিশ বাংলা দুইটাতেই হচ্ছে আয়নিক। ওকে, আচ্ছা থ্যাংক ইউ রেসপন্স করার জন্য যারা ইয়েস লিখছো। আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই, অসুবিধা নেই। সন্নিবেশ যদি কারো সমস্যা থেকে থাকে, এমন হচ্ছে অনেকে হয়তো প্রথমবার দেখতে পারো, ক্লাসে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আমরা হচ্ছে এগুলার
এগুলারই মনে করো 5-6টা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু আমাকে বলো তো, নাইলন, এটা একটা এমসিকিউ টাইপ প্রবলেম আসলে। নাইলন 100:100, তোমরা বইয়ে কি দেখছো? 6:6, তাই না? নাইলন 6:6 তোমরা বইতে দেখছো। আমাকে বলো তো 100:100 এর জন্য, হ্যাঁ, পি আর কিউ এর মান কত হবে? অর্থাৎ এই যে এখানে যে পিটা দেখা যাচ্ছে আর এখানে যে কিউটা দেখা যাচ্ছে, এই আর পি, এই পি আর কিউ এর মানটা কত হবে সেটা একটু বলে দাও তো। পি আর কিউ, নাইলন 100:100, ঠিক আছে? অনেকেই বলতেছো দুইটাই 100, কেউ কেউ সঠিক উত্তর দিতে পারছো। আমি একটু মনে করে দিই তোমাদের বইতে কি ছিল। তোমাদের বইতে এইটা ছিল একটা অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে? ওই যে জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটার একদম লাস্টের দিকে, পলিমার, হ্যাঁ, ঘনীভবন পলিমার, সেখানে ছিল। ওকে, তো এটা কি দেখো, H+O CH2, তোমাদের বইয়ে যে সংকেতটা ছিল সেখানে এটা ছিল 4, আর বাইরে ছিল COH। আর আরেকটা যে যৌগ সেটা ছিল NH2, ভিতরে হচ্ছে CH2 6টা, আর বাইরে হচ্ছে NH2। আমি হিন্ট দিয়ে দিলাম, বইয়ের টপিকটা মনে করে দিলাম। তোমাদের বইতে এই যে একটা ছিল হচ্ছে এখানে 4, আর একটা ছিল হচ্ছে এখানে 6, কিন্তু নোটিস করার ব্যাপার যেটা, ভিতরে 4টা, বাইরে আরো একটা 5টা, এই পাশে আরো একটা 6টা। তো এখানে তোমার টোটাল কয়টা কার্বন? 6 কার্বন। ঠিক একইভাবে এই যৌগটারও কিন্তু টোটাল 6টা কার্বন। তার মানে তোমার কাছে জানতে চাইছে এমন একটা পলিমারের কথা যাতে কিনা এই দুইটা যৌগতেই টোটাল 100টা কার্বন আছে। দেখো, আগেরটা কি 6:6 বইয়েরটা, তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে? টোটাল। হ্যাঁ, টোটালটা জানতে চাইছে, 6:6 এর ব্যাপারটা। তো আমরা ক্যালকুলেশনটা এটা কিভাবে করব? দেখো, একটু ধারণা নেওয়ার চেষ্টা করলে কিন্তু পারা যায়। ওকে, সো আশা করি বুঝে গেছে অলরেডি। হ্যাঁ, কারেক্ট আনসার দেখতেছি এখন চ্যাট বক্সে অনেকগুলা কারেক্ট আনসার আসছে এখন। ঠিক আছে, দেখো ভাইয়া, 1 নম্বর কথা হচ্ছে এই যে এইটা যেটা সেটা তো বুঝতে কোনো ঝামেলা নাই। কিউ এর মান যেটা, কিউ এর মান 100ই হবে। তার কারণ এখানে নাইলন 6:6 এই কারণেই বলে কারণ এই যৌগটায় 6টা কার্বন থাকে। তাহলে 100ও এই কারণেই বলতেছে যে কারণ এটাতে 100টা কার্বন। তার মানে সামনের 100টাও এই কারণেই বলতেছে যে এই যৌগটাতেও টোটাল 100টাই কার্বন থাকবে। টোটাল কার্বন তো 100টা থাকবে, তাই না? তাহলে ভিতরে কয়টা আছে দেখো, এই পাশে একটা, এই পাশে একটা, ওই 100 থেকে তুমি 2 বাদ দাও, তার মানে ভিতরে তোমার আছে হচ্ছে 98টা। এই জন্যই নাইলন 100:100। সো টোটাল আনসার হচ্ছে আমার কত? 98,100। যারা এইভাবে উত্তর দিছো ঠিক আছে, পি কমা কিউ, 98,100। এবার একটা কুইক কোয়েশ্চেন, বলো নাইলন 42:42, এটার আনসার কত হবে যদি এটার জন্য এরকম পি আর কিউ এর মান চাইতাম? এখন এগুলো তুমি মুখে মুখে বলে দিতে পারবে না। এখন কি আর এত সংকেত লেখা লাগবে বা এত চিন্তা করা লাগবে? লাগবে না। এক্স্যাক্টলি, একটা থেকে 2 বাদ দিবা, মানে একটা হবে 40, আরেকটা যতটা আছে ততটাই। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিডটা। তার কারণে এই যে অ্যাসিডে আগে থেকেই COH থাকে দুই পাশে দুইটা, আর আরেকটা হচ্ছে তোমার এই যে এই যৌগটা। ওকে, সো এইভাবে তুমি পড়লে দেখবা মনে থাকবে। এক্স্যাক্টলি, এটা একটা শর্টকাট হিসেবে আমরা এখন ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো যৌগের জন্য যদি দেয়। ভাইয়া 2 কি বাদ হবে? হ্যাঁ, ডেফিনেটলি। নাইলনের জন্য যেহেতু কথা বলতেছি, এই যে ওর মনোমার হচ্ছে এই দুইটা, মনোমার হচ্ছে এই দুইটা, অবশ্যই এখানে হবে। ওকে, ফাইন। সো আমরা তো দেখে ফেললাম হচ্ছে আমাদের এই যে এখানে আলটিমেটলি কেমন হতে যাচ্ছে আমাদের ক্লাসগুলা, কোয়েশ্চেন ব্যাংক থেকে আসা জিনিসপত্রই হচ্ছে আমরা আলটিমেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যেটা জানতে চাচ্ছিলা আমাদের কাছে চ্যাট বক্সে, আবার যদি ফিরে আসি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে কি কলেজ ভর্তি কার্যক্রমটা ফিজিক্যালি চলবে না অনলাইনে? 100% অনলাইনে তো চলবেই। পাশাপাশি তুমি এক্সাম গুলা দেওয়ার জন্য তোমার আশেপাশে উদ্ভাস উন্মেষের যত ব্রাঞ্চ আছে, যেখানে ইচ্ছা সেখানে তুমি কিন্তু পরীক্ষাগুলা দিতে পারবা। অর্থাৎ ক্লাসটা যাতে সেন্ট্রালি এই নটরডেম, হলি ক্রসের ভাইয়াপুরা যাতে নিতে পারেন, অর্থাৎ সব জায়গায় যাতে সেম ক্লাস পাও তোমরা, একই রকমের পড়া যাতে হয়। প্লাস ওই যে আমি যেরকম এখন এই ক্লাসটা নিলাম, তোমরা জানো এই ক্লাসের পিডিএফ গুলা কিন্তু আমরা দিয়ে দিই, ভিডিও রিপ্লেও কিন্তু থেকে যায়। তো অনলাইন ক্লাসের যে অ্যাডভান্টেজ গুলা, ভিডিও রিপ্লে, তারপর পিডিএফ, প্লাস দেশের যে প্রান্ত থেকে ক্লাস করো না কেন সব জায়গায় যে সেম টাইপের টপিকই পড়ানো হচ্ছে বা একদম 100% সেম ক্লাসটাই হচ্ছে, এই কারণে এই সুবিধার জন্য এটা কিন্তু তুমি অনলাইনে পাচ্ছ। কিন্তু ওই যে পরীক্ষা তো তোমার উপর, সারা দেশব্যাপী কিন্তু একই কোয়েশ্চেনে পরীক্ষা হবে। এবং ওই যে তখন যদি এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, আমাদের দিক থেকেও তোমাদের জন্য ফিজিক্যালি এক্সামের ব্যবস্থা করা হবে। ওকে, আচ্ছা,
এটা গেল। এবার হচ্ছে তোমরা যারা ওই যে রুটিন দেখতে যাচ্ছিলা তাদের সাথে যদি একটু রুটিনটা শেয়ার করি, যে দেখো তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট, সহজ, খুব সহজ, উদ্ভাস.com, এটাতে চলে যাবা। উদ্ভাস.com-এ চলে যাওয়ার পরই কিন্তু তোমরা রুটিনটা খুঁজে নিতে পারবে। এই যে দেখো এখানে তোমাদের যেই প্রোগ্রামটা, সেটা যদি একটু খুঁজি, এই যে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ, হ্যাঁ, এই প্রোগ্রামটা চলে আসলাম। এখানে দেখো এই যে 1 উইক ফ্রি কোর্সের রুটিন ডাউনলোড করো। ওকে, সো এখানে হচ্ছে দাঁড়াও, এটা না, আমরা এই যে মূল কোর্সের রুটিনটা দেখি। মূল কোর্সের রুটিন এটা একটা। দেখো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 2 তারিখ থেকে, এবং এই যে বাংলা ভার্সন দেখো সকাল 11টা আর হচ্ছে বিকাল 4:30 ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য বাংলা ভার্সনে ক্লাস থাকতেছে সকাল 11টায় আলাদা। ওকে, আচ্ছা। আর ইংলিশ ভার্সনে ক্লাস থাকতেছে তোমার দুপুর 2টায়। তাহলে দেখো ভার্সন আলাদা, আলাদা আলাদা টাইম, সব সুযোগ সুবিধাই কিন্তু থাকতেছে। ঠিক আছে। আর দেখো ভিডিও রিপ্লে, তারপর হচ্ছে যে তোমার যেই ক্লাস নোট গুলো সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাবা। আর দেখো সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকতেছে। যেমন যে কোনো একটা উইকে যদি ধরো, প্রথম উইকে বৃহস্পতি শনি সোম, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে যাতে তুমি চ্যাপ্টার গুলো একটু পড়ার টাইম পাও, যা পড়ানো হচ্ছে ক্লাসে ওইটা যাতে তুমি পড়ে পরীক্ষা দিতে পারো। এবং দেখো ডেইলি যে এক্সাম গুলো সেগুলো কিন্তু এমসিকিউ ভিত্তিক। আর প্রত্যেক শুক্রবারে যে উইকলি এক্সাম গুলা হচ্ছে, সেটাই কিন্তু তোমার এমসিকিউ থাকতেছে প্লাস রিটেনও থাকতেছে। সো যেটা বললাম, আমরা চাই যে দুইটা প্র্যাকটিস প্যারালালি চলতে থাকো। সো দেখো ওই প্র্যাকটিস যেটা প্যারালেল দরকার সেটা কিন্তু তোমার হবে। এরপরই তো পরবর্তীতে আরেকটা উইক শুরু হয়ে যাবে, এইভাবে আরো 3টা সাবজেক্ট, ওই 3টা সাবজেক্টের উপর আবার একটা উইকলি, এইভাবে কিন্তু তোমার ডেইলি আর উইকলি এক্সামের মধ্যে দিয়ে চলতে থাকবে। সো এই যে এখানে দেখো আমাদের কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের যেই রুটিনটা সেটা দেওয়া আছে, যেটা বললাম যে পরবর্তীতে তোমার এই টপিকগুলো যেহেতু এসএসসি তেও লাগবে, এই জন্য এই ধাপে শর্ট সিলেবাসটা শেষ করানো হচ্ছে পরবর্তীতে সময় সুযোগ থাকা সাপেক্ষে। প্লাস আমরা যদি জানতেই পারি যে তোমার আলটিমেটলি এই ভর্তি পরীক্ষাগুলো তোমাদের ফুল সিলেবাসের উপর হবে, তখন সেটাও কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। এই যে দেখো লেখা আছে, এছাড়া এসএসসি বোর্ড পরীক্ষার পর পূর্ণাঙ্গ কলেজ ভর্তি প্রিপারেশন তোমার সম্পন্ন করা হবে। তার মানে এসএসসির আগেও তুমি পাচ্ছ ক্লাস, পাশাপাশি এসএসসি পরীক্ষার আগে তো ডেফিনেটলি একটু ব্রেক নেওয়া লাগবে। ওই এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তীতে তুমি আবার কিন্তু পাচ্ছ। সো তোমরা যারা রুটিনটা দেখতে যাচ্ছ, আবারও আমি হচ্ছে তোমাদেরকে এই যে এখানে চ্যাট বক্সের রুটিনটা দিয়ে দিচ্ছি। তোমরা ওই যে উদ্ভাস.com থেকে তো নামিয়ে নিতে পারবেই, যে কিভাবে ভাইয়া দেখালাম, এখান থেকেও চাইলে তুমি দেখে নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল এই রুটিনটা। আর ওই যে তোমরা যেটা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসের যে রুটিনটা, যেটা ভাইয়া স্লাইডে দেখিয়েছিলাম, সেটাও যদি দেখতে চাও, সেটাও কিন্তু এই যে দেখো আপলোড করা আছে। আমি এটার লিঙ্কটাও তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর দেখো যারা যারা ওই যে রেজিস্ট্রেশনের কথা বলেছিলে, দেখো রেজিস্ট্রেশন যদি করতে চাও তুমি, এই যে 1 উইক ফ্রি কোর্সের রেজিস্ট্রেশন করো, এখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে। এখানে যদি ক্লিক করো তুমি, তাহলে এই যে ফ্রি কোর্সের রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট আমাদের, সেখানে তুমি চলে আসবা। ওকে, সো দেখো আমি যদি এরপর দেখি এখানে, ধরো আমি হচ্ছে আহ এখানে কোর্স অ্যাড করব। ওকে, আমি হচ্ছে যদি দেই অ্যাড নিউ কোর্সে, যে কোন ক্লাস আমরা আমরা হচ্ছে ক্লাস 10। ওকে, ক্লাস 10 এর জন্য যদি সিলেক্ট করি, এই যে দেখো কলেজ অ্যাডমিশন ফ্রি ক্লাস এটা, তারপর হচ্ছে কলেজ অ্যাডমিশন মেইন প্রোগ্রাম যেটা, এটা হচ্ছে সেটা। ওকে, সো আমরা যদি এখানে কোর্স অ্যাড করতে যাই, অ্যাড করলে কিন্তু আমি এখানে পেয়ে যাব। ওকে, ফ্রিতে তুমি এটা অ্যাড করে নিতে পারবা। কিছু বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে, এগুলো তো যার যারটা সে দিয়ে নিবা, ব্যাস, এভাবে তুমি করে ফেলতে পারবা। তাহলে এই যে তুমি উদ্ভাস.com ওয়েবসাইট থেকে যে ফ্রি রেজিস্ট্রেশন করো লেখা আছে, ওখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি তুমি এখানে চলে আসতে পারবা। যেমন দেখো আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমার কিন্তু এখানে চলে আসছে এই যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ফ্রি ক্লাস, ফিজিক্স এন্ড জেনারেল ম্যাথ। এই মাত্র তোমাদের সামনে রেজিস্ট্রেশন করলাম, খুবই সহজ একটা পদ্ধতি। হ্যাঁ, চলে আসলাম এখানে, এবং আমার কিন্তু এখানে ক্লাসগুলো দেখাচ্ছে যে আর 22 ঘন্টা 27 মিনিট পর, অর্থাৎ আগামীকালকে 7:30টার সময় তোমাদের এই ক্লাসটা হবে। তো এই তো আমরা রুটিনও দেখে ফেললাম সবগুলার। আচ্ছা, আমি দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি রিলেটেড। আচ্ছা, ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সনে, হ্যাঁ, আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হয়, আলাদা আলাদা রেজাল্ট দেওয়া হয়। আচ্ছা, আমি হচ্ছে হ্যাঁ নটরডেম কলেজে 2013 সালে পড়ি আর কি। আর 2015 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেই, এই আর কি। আচ্ছা, সো ওই যে ভাইভা নিয়ে তোমরা জানতে চাচ্ছিলা, ডেফিনেটলি তোমাদের একটা সুবিধার জন্য বলে রাখি, আমাদের কিন্তু এই প্রোগ্রামে এই যে রেগুলার যে তুমি ক্লাস দেখতে পারতেছো, যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর ক্লাস হচ্ছে বা সবগুলো সাবজেক্টের উপর ক্লাস হচ্ছে, এর পাশাপাশি কিন্তু আমরা ডেমো ভাইভারও ব্যবস্থা করে থাকি। অর্থাৎ ভাইয়ারা
নটরডেম, হলি ক্রস এই কলেজগুলোর ভাইয়াপুরে এসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবেন যে তাদের সময়ের ভাইভাটা কেমন হয়েছিল, বা ভাইভার সময় তোমার মানে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে, এরকম কিন্তু তোমাদেরকে আইডিয়া বিস্তারিত তখন দেওয়া হবে। তাও আমি একটু বলে রাখি যে তোমার যদি রিটেন পরীক্ষাটা ভালো মতো দিতে পারো, অর্থাৎ মেইন পরীক্ষাটা যদি ভালো মতো দিতে পারো, তখন ভাইভা কিন্তু অনেক বেশি বই রিলেটেড কোয়েশ্চেন বা পড়াশোনা ধরে এরকম না। বেসিক্যালি তুমি মানুষ হিসেবে কেমন সেটা একটু স্যাররা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তোমার নাম কি, কোত্থেকে এসেছো, বাবা মা কি করে, কেউ যদি ঢাকার বাইরের হয় সেই ক্ষেত্রে তুমি ঢাকায় এসে কোথায় থাকবে, ঢাকায় এসে একলা থাকতে পারবে নাকি, তোমার কোনো বাজে অভ্যাস আছে নাকি, ভালো অভ্যাস আছে নাকি, এই টাইপের কিছু বেসিক কোয়েশ্চেন জানতে চায়। তো হ্যাঁ, ডেফিনেটলি ডিপেন্ড করে তুমি ওই টাইমে বসে বসে কতটুকু স্যারদের সামনে ভদ্রভাবে বা যুক্তিসঙ্গত ভাবে বা সত্যিকার অর্থে কতটুকু ভালোভাবে তুমি উত্তর দিতে পারছো, সেটার উপর ডিপেন্ড করে স্যার ম্যাডামদের সামনে কিভাবে তুমি নিজেকে একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পারছো। সো যেটা বললাম, ডেফিনেটলি আমাদের ভাইভার উপর আলাদা ক্লাস বা ডেমো ভাইভা যেটা, অর্থাৎ তোমরা আসবা, হ্যাঁ যদি ফিজিক্যাল ব্রাঞ্চ গুলো থাকে তখন আসবা, এসে আমরা তোমাদের ভাইভার ব্যবস্থা করব, যাতে জাস্ট এটা তোমার একটা আইডিয়া হয়ে গেল ওই যাওয়ার আগে যে আচ্ছা আমার এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হতে পারে, এই আর কি। আচ্ছা, আর যেটা হচ্ছে ডেফিনেটলি, এটা তো ভাইয়া বললামই যে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলোর উপর তোমাদের মেইন সাবজেক্ট, যেগুলোর উপর এসএসসি বোর্ড পরীক্ষা হবে, এই সাবজেক্টগুলোর জন্য তুমি অলরেডি আমার এই ক্লাসটা করেই বুঝতে পারছো যে এখানে যে টপিকগুলো আমি দেখাইছি এগুলো কিন্তু শুধুমাত্র তোমার বোর্ড পরীক্ষা রিলেটেড বা কলেজ এডমিশন রিলেটেড না, কিছু টপিক তোমার কমন দুই জায়গার যে কোনো জায়গাতেই কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো সেই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু ছিল। এন্ড ডেফিনেটলি যখন ক্লাস শুরু হবে তুমি নিজে দেখবা যে তোমার রেগুলার এই যে রুটিন যেহেতু করা আছে, এসএসসি সিলেবাসটাও অ্যাটলিস্ট সায়েন্সের টপিকগুলোর উপর ফুল আরেকবার রিভিশন হয়ে গেল। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমি মনে করি। মানে কলেজ এডমিশন করতেছো কিন্তু মনে করো লাস্ট মোমেন্টে আবার এসএসসির প্রস্তুতির জন্য একটা কোর্স করা হয়ে যাচ্ছে, এটা। সো দেখো, 8টা বিষয়ের উপর শর্ট সিলেবাসের উপর তো প্রথমে যেই ক্লাসটা করানো হবে বললামই সেটা। হ্যাঁ, তারপর সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এই ক্লাসগুলার ওই যে ভিডিও বলো প্লাস হচ্ছে পিডিএফ বলো সেটা দেখার ব্যবস্থা থাকবে। আচ্ছা, যেমন একজন জানতে চেয়েছিলাম, আমি যদি আবার একটু যে দেখাই, এই যে দেখো আমি যদি লেকচারে পাস্ট লেকচারে চলে যাই, পাস্ট লেকচারে গেলে কিন্তু আমার বিগত ক্লাসগুলোর স্টাডি ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে যে ক্লাস রেকর্ড সবই কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। যেমন আমি যদি একটা স্টাডি ম্যাটেরিয়াল একটু দেখি, এই যে দেখো এখানে একটা ক্লাসের আমাদের এই যে পিডিএফটা দেখা যাচ্ছে। তো এই যে ক্লাসে তোমাদেরকে যা পড়ানো হবে সেটার পিডিএফটা এখানে আপলোড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পাশাপাশি ওই যে এই ভিডিওগুলা যেগুলো থাকবে পিডিএফ আর ভিডিও, সেটা কিন্তু তুমি একদম কলেজ এডমিশনের আগ পর্যন্ত দেখতে পারবা। কোনো কারণে ক্লাস মিস করলে ভিডিওটা দেখা, বা ধরো একটা ক্লাস তুমি এই 2 সেপ্টেম্বর করলা কিন্তু কলেজ এডমিশন হতে হতে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি যদি লাগে, তখন হয়তো তোমার সেটা মনে থাকবে না, তাই না? তো তখন তার আগেও যদি দেখা লাগে কোনো একটা টপিক, তড়িতের টপিক একটু কঠিন লাগে তোমার, স্থির তড়িৎ চলো তড়িৎ, তখন তুমি হয়তো সেই টপিকটার ক্লাস আরেকবার দেখে নিতে পারবা। সেই সুবিধাটা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো। আর এই কারণে কিন্তু তোমাদের জন্য জাস্ট এই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি যদি দেখাই, কারো যদি আবারও কনফিউশন থাকে, এই যে দেখো online.udbhash-unmesh.com, এই ওয়েবসাইটটাতেই কিন্তু তোমার ক্লাস বলো পরীক্ষা বলো সবকিছু এখানে দেওয়ার ব্যবস্থা। এতে করে কি হয়, ওই যে ধরো ডিস্ট্রাকশনটা আমাদের হয় না। যেমন অনেকে আমাদের সাথে এখন ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত আছো, আবার অনেকে জুমের মাধ্যমে যুক্ত আছো। সাধারণত আমাদের এই টাইপের প্রোগ্রাম গুলা ফেসবুকে আমরা করি আর কি, যে সেমিনার গুলা। কিন্তু রেগুলার ক্লাস কিন্তু আমাদের করার জন্য, ইভেন ফ্রি ক্লাস বলো বা পেইড ক্লাস, যে কোর্স গুলোর কথা বললাম করার জন্য তোমার এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো সুবিধা কি, ডিস্ট্রাকশন নাই। ইউটিউব বলো বা ফেসবুকে বলো একটু না একটু হয়তো ডিস্ট্রাকশন হওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, বাট আমরা যখন এই যে একটা ওয়েবসাইটে, যেখানে হ্যাঁ তুমি যদি নিজের উপর কন্ট্রোল রাখতে না পারো অন্য সাইটে যাও, সেটা তো ডিফারেন্ট থিং, কিন্তু অ্যাটলিস্ট এই ওয়েবসাইটে থাকা অবস্থায় তো আমার অন্য কোথাও মানে যাওয়ার উপায় নাই। সো নিজেকে যদি তুমি ঠিকভাবে কন্ট্রোল করতে চাও, ডেফিনেটলি বেশ ভালো একটা প্ল্যাটফর্ম বা মাধ্যম তোমার, অন্যান্য যে কোনো জায়গা থেকে খুব সুন্দর গোছানো একটা মাধ্যম, যেখানে একসাথে তুমি ক্লাস পরীক্ষা সবকিছুতে অ্যাটেন্ড করতে পারতেছো। ওকে, পিডিএফও তোমার খুঁজতে হবে না, কোন পিডিএফটা আছে নাকি নাই, সবকিছু গোছানো। তুমি নিজেই হচ্ছে নিজেরটা দেখে নিতে পারবা। রিপ্লে ভিডিওর জন্য কোনো ফেসবুক গ্রুপে যে খুঁজতে হচ্ছে না, একটা ওয়েবসাইটে তোমাদের জন্য এগুলা রাখা আছে। তারপর ফেসবুকে ভিডিও দেখার সময় কি হয়, মাঝখানে মাঝখানে অ্যাড আসা শুরু করে, বিভিন্ন স্পন্সর্ড ভিডিও থাকে, তাই না? তোমরা তো খেয়াল করছো, ইউটিউব বলো ফেসবুকে একটা ভিডিও দেখতেছি পড়ার টপিক, মাঝখানে অ্যাড। এখন দেখো, আমরা টিভি দেখতে গেলেও অ্যাড, ঠিক আছে, তারপর আবার একটু পড়াশোনা করতে বসছি সেখানেও অ্যাড। তো আলটিমেটলি ডিস্ট্রাকশন তো থাকেই। আর অ্যাড কোন টপিকের সেটা তো বলা যায় না, হইতে পারে কোনো মুভির অ্যাড আসছে, কোনো গেমের অ্যাড আসছে, যে কোনো কিছু হইতে পারে। তার থেকে বেটার যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি মাঝে কোনো ডিস্ট্রাকশন নেই।
আচ্ছা, সো আমরা যদি যেই জায়গাটায় ছিলাম, দেখো এটার টোটাল কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, কিন্তু তোমরা অনেকেই হচ্ছে আমাদের পুরাতন স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু 1,000 টাকা ডিসকাউন্ট আছে। পাশাপাশি 30 আগস্ট পর্যন্ত হচ্ছে 2,000 টাকা ডিসকাউন্ট আছে। সো টোটাল যারা হচ্ছে আমাদের সাথে আগে থেকে আছো, এসএসসি মডেল টেস্ট বা যে কোনো কোর্সের মাধ্যমে আছো, তারা কিন্তু 7,000 টাকার মধ্য দিয়ে এই 30 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবে। তো তুমি বুঝতেই পারছো আলটিমেটলি কোর্সের ডিউরেশনটা যথেষ্ট বেশি, যেহেতু বোর্ড পরীক্ষার পরেও তোমাদের ক্লাস বা পরীক্ষার ব্যবস্থা থাকবে। তারপর হচ্ছে ভিডিও গুলা থেকে যাচ্ছে বা পিডিএফ গুলাও থেকে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে তোমাদের কিন্তু এই যে 8টা বিষয়ের যে প্রশ্ন ব্যাংক, সেটাও কিন্তু তুমি পাচ্ছ। সো সেভাবেই কিন্তু তোমরা 30 তারিখের মধ্যে এই যে যারা পুরাতন স্টুডেন্ট আছো, তারা 7,000 টাকার মধ্যে ভর্তি হয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা। আর এই যে তুমি ক্লাসটা যখন শুরু হবে, তখন এই নির্দেশনাগুলো ফলো করবা। ডেফিনেটলি তোমার মূল বই তো পড়তেই হবে, টেক্সট বুক পড়বা, পাশাপাশি হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবা। এবং ডেফিনেটলি আমরা যেটা বললাম, যেহেতু প্রশ্ন ব্যাংক গুলো চলে আসছে, কাল পরশুর মধ্যেই চেষ্টা করবা কালেক্ট করে নেওয়ার। তাহলে শুরু থেকে ওই যে প্রিপারেশনটা ওইভাবে নিতে পারবা। তারপর ওই যে কিছু যাতে না ভুলে যাও, বারবার যাতে দেখে নিতে পারো, ভিডিও রিপ্লে, পিডিএফ এগুলো থাকতেছে। হ্যাঁ, আর ওই যে তুমি যখন পরীক্ষাগুলা দিবা, যেমন একজন আমার কাছে আজকে জানতে চেয়েছিল ওই যে এমসিকিউর ব্যাখ্যা কই পাবা। সো তোমার যদি কোনো উত্তর ভুল থাকে, শুধুমাত্র এই ভুল হওয়ার জন্য না, হ্যাঁ, ভুল কি জন্য হয়েছে সেটাও তুমি দেখতে পারবা। প্লাস রিটেন যে খাতাগুলা, ওই রিটেন খাতাগুলোও কিন্তু সেন্ট্রালি এখান থেকে দেখে দেওয়া হয়। অর্থাৎ উত্তর কতটুকু লিখলে কি লিখলে তোমার কারেক্ট হতো, সেগুলো সেখানে বলা থাকে। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের বাকিদের জন্য কেউ কেউ জানতে চেয়েছো যে এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স কোর্সে, যেটা যাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে তোমার কলেজ অ্যাডমিশন প্রিপারেশনটা দরকার নাই, বা তুমি হয়তো ওই যে যেটা বললাম আগেও আমরা আলোচনা করেছি, যে সবাই যে নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফের ঢাকায় এসে পড়াশোনা করতে হবে এমন না। ঢাকার বাইরেও অনেক জেলাতেই কিন্তু অনেক ভালো ভালো কলেজগুলো আছে, যেগুলো থেকে প্রত্যেক বছর বুয়েট মেডিকেলে অনেকেই চান্স পায়। তুমি কিন্তু নিজের এলাকার কলেজটাতে থেকেও ভালো মতো প্রিপারেশন নিতে পারো। তো সেই ক্ষেত্রে হয়তো তোমার জন্য এখন কলেজ এডমিশনটা মেইন ফোকাস না, মেইন ফোকাস হয়তো এইচএসসির পড়াশোনাটা এগিয়ে রাখা হতে পারে। সো এই যে এইচএসসি যে সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলোর জন্য কিন্তু এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স কোর্স, এটা তোমাদের 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এটার জন্য দরকার হলে আমরা কোর্সটা যখন শুরু হবে তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আমরা আবার হচ্ছে আরেকটা ওরিয়েন্টেশন বা ডেমো ক্লাসের ব্যবস্থা তোমাদের জন্য করব। বাট যারা আর কি আমাদের কাছে জানতে চাচ্ছিলে যে তুমি যদি কলেজ এডমিশন কোর্সের পাশাপাশি এইচএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, বা হয়তো কলেজ এডমিশনটা এখন না নিয়ে তুমি হয়তো কলেজগুলোর প্রতি এখানে টার্গেটই নেই তোমার, অন্য কলেজে তোমার পড়ার ইচ্ছা, সো তারাও যদি পড়াটা আগিয়ে রাখতে চাও এখানে, সো তোমার জন্য কিন্তু এই এইচএসসি ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স কোর্সটা থাকছে, যেটা তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারের পুরো টপিকটা কিন্তু তোমার কভার করা হবে এককালীন। এটা একটা সিঙ্গেল কোর্সই তোমার কলেজের ক্লাস শুরু হওয়া পর্যন্ত এর মধ্যে কিন্তু জিনিসটা কভার হয়ে যাবে। আচ্ছা, সো ডেফিনেটলি আমরা যেটা বললাম, যে অফলাইনে দেশের এতগুলো জায়গায় ব্রাঞ্চ আছে, তুমি তো সেসব জায়গা থেকে তোমার ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারছো, ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলে সেখানে পরীক্ষা দিতে পারছো। আর যেটা বললাম, অনলাইনে আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম কিন্তু এখন পর্যন্ত আনপ্যারালেল, মানে একটা প্ল্যাটফর্মে এত সুন্দর করে ক্লাস পরীক্ষা সব গুছানো, এটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ। সো ডেফিনেটলি যারা অলরেডি ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলছো বা সামনে যারা করবা, তারা এক সপ্তাহের ক্লাসটা করো, আইডিয়া কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সাকিব বলছে দুইটা একসাথে কিভাবে হবে। আহ সাকিব, তুমি হয়তো খেয়াল করছো যে কলেজ এডমিশনের ক্লাসগুলা একদিন পর পর। হ্যাঁ, সো কলেজ এডমিশনের ক্লাস যেরকম একদিন পর পর, এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স কোর্সের ক্লাসটাও একদিন পর পর হবে। একটা যদি শনি সোম বুধ থাকে, আর একটা রবি মঙ্গল বৃহস্পতি থাকবে, এভাবে অল্টারনেট করে থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে, আর এটা বললাম তো যে যাদের মনে হয় যে আমি পারবো, আমি একসাথে কলেজ এডমিশনের প্রিপারেশন, যেহেতু এটা পুরান পড়া, ওইটা পারবো নিতে, কাজগুলো করতে পারবো, আবার আমি পাশাপাশি ফার্স্ট ইয়ারে পড়াটা এগিয়ে রাখলাম, তাদের জন্য। আর বাকিটা তো বললাম অপশন আছে, তুমি চাইলে দুইটার যে কোনো একটাও করতে পারো, যার প্রায়োরিটি এই মুহূর্তে যেটার বেশি দরকার সেটা। ঠিক আছে, আচ্ছা। আর এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের এই বিভিন্ন ব্রাঞ্চে এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যদি মনে হয় যে অনলাইনে ভর্তি হতে থেকে একেবারে অফলাইনে এসে ভর্তি হবা, এসে বইটাও নিয়ে যাবা, সো এইটা হচ্ছে আমাদের যেসব জায়গায় ব্রাঞ্চ আছে তুমি ফিজিক্যালি এসে ভর্তি হতে পারবা, সেসব জায়গার ফোন নাম্বার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের ওয়েবসাইটেও নাম্বারগুলো দেওয়া আছে, বাট তোমার সুবিধার জন্য তুমি হয়তো কালকে বা পরশুই ভর্তি হবা, তো তুমি নাম্বারটা নিয়ে রাখতে পারো যদি কোনো হেল্প লাগে। এটা গেল। আর এর পাশাপাশি দেশের 64টা জেলার যেসব জেলায় আমাদের সরাসরি ফিজিক্যাল ব্রাঞ্চ নেই, কিন্তু আমাদের উদ্ভাসন মেশের প্রতিনিধি ভাইয়ারা আছেন, অর্থাৎ তারাও কিন্তু তোমাদেরকে ওই হেল্পটা করতে পারবেন। ধরো তুমি হচ্ছে মুন্সিগঞ্জের,
হ্যাঁ, কিন্তু মুন্সিগঞ্জে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, কিন্তু আমাদের উদ্ভাসের ভাইয়া আছেন। অর্থাৎ তোমার যদি ভর্তি রিলেটেড হেল্প দরকার হয় বা বইগুলোর দরকার হয়, প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করা, ওই হেল্পটা কিন্তু ভাইয়ারা তোমাদেরকে করবেন। অর্থাৎ তুমি সারা দেশের যে কোনো জেলাতেই তোমার অবস্থান হয়ে থাকুক না কেন, তুমি কিন্তু এই হেল্পগুলা তোমার বাসায় বসে নিতে পারছো, ঠিক আছে? আর বাসার আশেপাশে উদ্ভাসের ব্রাঞ্চ থাকলে সেখান থেকে তো তুমি যে নিতে পারবেই। এখানে হচ্ছে যেসব জায়গায় ব্রাঞ্চ নেই কিন্তু তুমি হেল্প নিতে পারবে ফোন করে, সেই নাম্বারগুলো দেওয়া আছে। আর এই তো এতক্ষণ তো সব বলেই দিলাম যে তোমাদের সব জায়গায় যাতে সমান পরিমাণ ক্লাসের ব্যাপারটা হয়, এই জন্যই কিন্তু একই টাইপের ক্লাস, একই কোয়েশ্চেনের পরীক্ষা, ইংলিশ ভার্সনের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা, ইভেন ছেলে মেয়ের জন্য অর্থাৎ হলিক্রস আর নটরডেমের বা সেন্ট জোসেফের ক্লাসের প্যাটার্নের যদি আলাদা কিছু বলার প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু আলাদা ক্লাসের ব্যবস্থা সবই রাখা হয়েছে। সো এই তো, এভাবে কিন্তু তুমি তোমার নিজের প্রিপারেশনটা ঠিকভাবে নিয়ে নিতে পারবা। আবারও একটু লাস্টে বলে দিই যে আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস গুলা, সেটা 4টা ক্লাস এবং ক্লাসের পাশাপাশি পরীক্ষা থাকবে। আর এখনই তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংক গুলা ভর্তি হয়ে মেইন কোর্স যেটা, সেটা ভর্তি হয়ে কালেক্ট হয়ে নিতে পারবা। আর মেইন কোর্সের ক্লাস এই কোয়েশ্চেন ব্যাংকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরই, অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকের যে ক্লাসগুলো পরীক্ষা সহ শেষ হচ্ছে তোমার 31 তারিখে, এর পরের মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু তোমার মূল ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে। এই তো, এটাই ছিল আমাদের দিক থেকে আজকের মতো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। সামনের আগামী 4 দিন যে কোয়েশ্চেন ব্যাংক ক্লাসগুলো হবে, সেটাতে তো আরো অনেক কথাবার্তা হবেই তোমাদের সাথে, বা তখন আমরা আরো কিছু ব্যাপার যেগুলো আজকে যদি কনফিউশন থেকে থাকে ভাইয়ারা ক্লিয়ার করে দিবেন। আর পাশাপাশি হচ্ছে যারা আমাদের মূল কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো বা যারা ভর্তি হওয়া নাই, তারাও আশা করি দ্রুত ভর্তি হয়ে যাবে। তখনও কিন্তু আমরা রেগুলার ক্লাসের মাধ্যমে, যেহেতু বুঝতে পারছো অনেক লম্বা একটা সময় তুমি আমাদের সাথে থাকবে, তো তখন কিন্তু তোমাদের যত প্রশ্ন আছে এই যে ক্যালকুলেটর রিলেটেড, ভর্তি পরীক্ষার টাইমিং রিলেটেড, ভাইভা রিলেটেড, বললাম তো ভাইভার উপর আলাদা ক্লাস বা ডেমোর ব্যবস্থাই থাকবে আমাদের, হ্যাঁ, সব তোমাদের জন্য আয়োজন করা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। কোনো না কোনো ক্লাসে আমাদের আবারও দেখা হবে। সে পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি এনায়েত ভাই, আপনি কি কিছু বলবেন? না মিটন ভাইয়া শেষ করে দাও। ঠিক আছে ভাই, তাহলে আমরা শেষ করে দেই। স্টুডেন্ট ভাইয়া পুরো, তাহলে তোমরা হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবা। আমাদের হচ্ছে আবার দেখা হবে কোনো একটা ক্লাসের মাধ্যমে। তো এরপরে হচ্ছে লাস্ট, তো আসলে কিছু বলার থাকে না, যেহেতু হচ্ছে দীপ্র ভাই তোমাদের সবকিছু বলে দিছে। আর এরপরে তোমাদের হচ্ছে জানাই রাখি, হচ্ছে তোমাদের এরপরেও যদি আমাদের প্রোগ্রাম রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আমাদের হচ্ছে অনলাইনে মানে উদ্ভাস উন্মেষের ওয়েবসাইটে ঢুকলেই তোমাদের হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার পাবা, কিংবা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার থাকে, সেগুলো নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদের যা জানার থাকবে সেগুলো জানতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।